beneficial and what is the harm but not doing this? এই কথাটা কিন্তু দুটো কথাই কিন্তু বলতে হবে, কারণ সকল ক্ষেত্রে যে আমরা কোনো বেনিফিটের কথাই বলবো তা কিন্তু নয়। ওখানে কিন্তু ইনফর্ম কনসেন্টের মধ্যে আরেকটা কথা আছে খুব ভালোভাবে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য হার্ম অফ ডুইং নাথিং অথবা ডুইং দিস অর দিস নট দিস। এইটা কিন্তু ওই যে এক্সপ্লেনেশনটা আছে বা যেটাকে বলা হয়েছে সেখানে কিন্তু ওই কথাটা আসেনি আর কি। তখন এটা কিন্তু বলতে হবে যে লিমিটেড বা কনজারভেটিভ ব্রেস্ট সার্জারি করবার জন্য তার যে ফলো আপের যে রিকোয়ারমেন্টটা আছে সেটা তাকে এক্সপ্লেন করা হয়েছে, অ্যান্ড শি অ্যান্ড হার ফ্যামিলি মেম্বার্স অথবা তার যে মানে গার্জেন অথবা দ্য ফাইন্যান্সিয়াল বা ফান্ড প্রোভাইডার, সে এটাতে এগ্রি করছে যে ইয়েস আই এম রেডি টু গো ফর দ্য ফলো আপ প্রোটোকল দ্যাট ইউ আর গোইং টু সাজেস্ট। এবং সেক্ষেত্রে কিন্তু অপশনস এর ক্ষেত্রে এটা বলতে হবে যে যদি তুমি সেটা করতে ফেল করো, ইন দ্যাট কেস ইউ হ্যাভ গট আনাদার অপশন টু ফলো হুইচ ইজ মাস্টেক্টমি। এই কথাটা বললে তখন কিন্তু আমরা ওই স্ট্রেট ফরওয়ার্ড লিটিগেশনের দিকে যাব। আমাদের কিন্তু ভবিষ্যতের যে কোনো একটা ন্যারেটিভকে স্ট্যাবলিশ করার সময় কিন্তু এই কথাটাই মাথায় রাখতে হবে যে প্র্যাকটিক্যালি লিটিগেশনের কথা যখনই আমরা বলি ইট বিকামস এ ল পয়েন্ট। ল পয়েন্ট যখন যায় তখন কিন্তু একটা আর্গুমেন্ট একটা ইস্যু আসে, যে আর্গুমেন্টের পক্ষ বা বিপক্ষ থাকে, তখন কিন্তু এই ইনফর্ম কনসেন্টের ওই ল্যাকিংস কিন্তু সামনে চলে আসবে, যেখানে দ্য হার্ম অফ ডুইং নাথিং অথবা হার্ম অফ ডুইং দিস অথবা দ্য কস্ট ইফেক্টিভনেস অথবা দ্য বেনিফিট অফ দিস, এটা কিন্তু মেনশন করা দরকার আছে। এবং এর ক্ষেত্রে যে আফটার ওয়ার্কস যেটা প্রয়োজন সেটাকে মেনশন করা হয়েছে কিনা, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের চয়েসটা কিন্তু হয় কি, তখন তার কাছে কিন্তু ডাবল চয়েসের জায়গায় যায় যে আমি এটা করতেও পারি, আমি অন্যটাও পেতে পারি। অর্থাৎ যে সার্জারি তাকে করা হয়েছে বা যে সার্জারির অনলি অপশনটা আছে সেই অপশনটা যে তার জন্য হার্মফুল তা কিন্তু না। মেবি দিস ইজ নট দ্য বেস্ট অপশন, বাট বেস্টটা শুধুমাত্র সার্জিক্যাল টেকনিক, প্রগনোসিস, ফলো আপ এবং আফটার ট্রিটমেন্টের যে ওয়েটেজ আছে এটাকেও কিন্তু ওখানে একই বিবেচনাতে আনতে হবে। অর্থাৎ সবগুলো মিলে এখানে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা শুধুমাত্র কনসেন্টের ভেতরে থাকলে হবে না, এখানে প্রফেশনালিজম শব্দটাকে যোগ করতে হবে। প্রফেশনালিজম একটা শব্দকে যোগ করতে হবে, যে হুইচ ইজ ল্যাকিং হিয়ার। এই প্রফেশনালিজমের মধ্যে যেটা ছিল যে কম্পিটেন্সের একটা অভাব ছিল, সেই কম্পিটেন্সটা কোথায়, যে এই যে অনকোসার্জনের কথা যেটা বা অনকোলজিস্টের কথা যেটা বলা হয়েছে, হি হ্যাজ ফেল টু ন্যারেট দ্য টোটাল পিকচার অফ দিস অ্যান্ড দ্যাট, বোথ সাইড অফ দ্য কয়েন, সেটা সে বলেনি। এটা কনফিডেন্সের একটা সমস্যা। আর বাকিগুলোর ক্ষেত্রে আমি পরে আলোচনা করব যখন সাবসিকুয়েন্ট কজেস আসবে। ওকে, এটা হলো এই জায়গায়। জি, এখন আপনি যে যে কয়েকটা কথা বললেন, আমরা এই কেসটাকে যদি আর ডিটেলস একটু মানে চিন্তা করি, যে পেশেন্ট autonomy and informed decision as the oncologist failure to patient's autonomy and informed decision making. Any student, কি মনে হয় তোমাদের? পাবেল ভাই যেটা বললেন সেটার উপর ভিত্তি করে এখানে কিন্তু কোশ্চেনটা আনসার করা যাবে। তো আমরা একটু ডেসক্রিপটিভ ওয়েতে মানে আনসারটা আমি একটু আনসারটা দেখাচ্ছি, পরে আমাদের ফ্যাকাল্টির আরো বলবেন। সেটা হচ্ছে the oncologist failure to place a marker before neoadjuvant chemotherapy significantly impacts the patient's autonomy and informed decision making. ডিসিশন মেকিংটা কিন্তু ইনফর্ম ডিসিশন মেকিং হয় নাই, বা শেয়ার ডিসিশন মেকিং আমরা যেটা বলি এটা কিন্তু হয় নাই। By not discussing the not only fully informed about the all future surgical options, particularly the impact on choices between the breast conserving surgery and the mastectomy. Information, prevent decision regarding treatment and surgical options. এগুলো ডেফিনেটলি প্রপারলি ইনফর্ম করা ডিসিশনটা সে নিতে পারেনি, which is a very key component respecting the patient's autonomy. I think patient's autonomy is violated here, definitely. মার্গো স্যার কি বলেন? একটাই পয়েন্ট আপনি লিখছেন, যেটা যে ডিসকাশন করা হয়েছে তাকে বলা হয় নাই এবং তার বেনিফিটও সে পাচ্ছে না, বেনিফিটও পাচ্ছে না, সে অটোনমিও তার হলো মানে সেকেন্ড লাইনে আসে। কিন্তু একটা বেনিফিট সে পাইতো যে তার হয়তো রিসেকশনের সময় মানে ব্রেস্ট কনজারভেশন থেরাপি বা ইয়েতে করতে পারতো, যে ও ভালো মনে করতেন থেরাপি দিয়ে দিচ্ছেন, মানে বাকি পার্টটা চিন্তা করেন, যেটা পাবেল বলতেছিল যে তার সার্জিক্যাল ডিসিশনটা কি হবে,
তারপরে ইয়েটা কি হবে, আপনার কি হবে, ফলো আপ করবেন, এগুলি তো চিন্তা করতে হবে। এগুলি চিন্তা করে নাই। খালি আমি ব্রেস্ট কনজারভেশন করবে পরে আমি আগে আপনাকে কেমোথেরাপি দিয়ে দিচ্ছি। তো এইটা তো আসলে তার অটোনমি হয় নাই, অটোনমি তাকে হয় নাই। সরাসরি বলে দিছে এবং এটা তো এখন ওই যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এ যেটা যাওয়া যায়, সেখানে যাওয়া হয় নাই। The patient has been deprived of a decision from surgeons and decision about her own choice. রাইট স্যার। এখন এখানে ধরেন একটা পেশেন্ট আমার কাছে আসছিল, তো আমি বললাম যে অপারেশন করেন, বলে না আমি আগে কেমোথেরাপি নিব। তারপরে কেমোথেরাপির পরে তারপরে যখন আবার করলাম, বলে কোনো কিছু নাই এবং সে তারপরে 4 বছর থেকে ভালো আছে। আর আমাকে বলে, দেখছেন তো, আপনি তো বলছিলেন কার্ডে বেঁধবেন, আমার তো কার্ডে লাগে নাই। তো ঠিক আছে, ভালো কথা। জি স্যার। ওকে, এখন আমরা নেক্সট এই সিনারিওতে আমাদের লিগ্যাল অ্যাকাউন্টস ইনফর্ম কনসেন্টের মধ্যে চলে আসে। ইনফর্ম কনসেন্ট রিগার্ডিং দ্য ডিসিশন নট টু প্লেস এ মার্কার বিফোর এনএসসিটি, এর ডেফিনেটলি একটা লিগ্যাল অ্যাসপেক্ট তো আছে, পাবেল ভাই? এখন বিষয়টা কিন্তু ওখান থেকে আসবে, মানে ইফ দ্য ওয়ার্কিং ডকুমেন্ট ইজ দ্য ইনফর্ম কনসেন্ট, the benefits of putting a marker for conservation of the breast. তো এখন লিটিগেশনের প্রথম ইস্যুটা যেটা আসবে সেটা হচ্ছে she has failed the autonomy of conserving her breast because the only option is remaining with the removal of the breast because therapy has removed it. Disfiguration, etc., etc. তো সুতরাং এই ক্ষেত্রে ইস্যুটা কিন্তু খুব ডেঞ্জারাস জায়গায় যায় আর কি। যদি আমি লিগ্যাল পয়েন্টে যাই, সেটা হচ্ছে যে তার অটোনমি ছিল যে তার ব্রেস্টটাকে সে কনজার্ভ করতে চায়, but by no way this is possible in the present scenario where she has to sacrifice one of her breast. তো এটার কিন্তু সিরিয়াস একটা লিটিগেশনাল পটেনশিয়ালিটি আছে, and this is very important. তো এই জায়গাতে তো সেই লিটিগেশনের ক্ষেত্রে যে বাকি যে পয়েন্টগুলো আছে সেটা হয়তো আলাদা আর্গুমেন্টের হয়তো পরের ব্যাপারে বলবো আমরা, কিন্তু এখানে প্রিভেন্টিভ যে জায়গাটা, যে যদি তার কনজারভেশনে যদি যাই আমরা, তাহলে এই বেনিফিটটা পাবে। So this is also involves the responsibility of the future follow-up in this way. On that basis, if she agrees to go for this, তাহলে এটা তাকে করতে হবে। এটা যদি সে এগ্রি করতে না পারে, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু মাস্টেক্টমিতে যেতে হবে। এই আমরা অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু the current situation we are handicapped. No way you can just protect the person who has decided not to put the hydromarker on a patient who wants to conserve her breast. ওকে, থ্যাংক ইউ। এন্ড ফাইনালি আপনি যেটা বলছিলেন একটা প্রফেশনালিজমের এখানে একটা এনএসসিটি রিফ্লেক্টস অন দ্য professional duty to provide a comprehensive and coordinated care. এটা বলতে চাই এই যে বলো যে মার্কারটা যে দেয়নি, এটা প্রফেশনালিজমের উপরে কিভাবে কম্প্রিহেনসিভ এন্ড কোঅর্ডিনেটেড কেয়ারের উপরে এর প্রভাবটা কি? ইনজাস্টিস স্যার, কোন ঘাটতির জন্য এটা হলো? জাস্টিস হয়নি স্যার। নো 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 নো, সেটা না, সেটা সেই জায়গায় প্রফেশনালিজমের পয়েন্ট থেকে বলো। এটা জাস্টিস তো আমরা আমরা এই জায়গাতে হ্যাঁ নলেজ, ইয়েস নলেজ একসাথে নলেজটা ওইভাবে বলি না আমরা। একটু তাহলে ওদের সঙ্গে আলোচনা করি। যেমন এটা হতে পারে যে the failure to place a marker before NSCT suggests a lapse in the professional duty to provide a comprehensive and coordinated care, definitely. So multidisciplinary coordination, especially the oncological cases, is critical, ensuring that all aspects of the patient treatments plan are considered. এটা যে করা হয়েছে এটা হতে হবে। And surgeons comment that the situation could have been avoided with a pre-treatment MDTT highlights the importance of the collaborative decision making in delivering the high quality of the care.
And finally, the oncologist has a professional obligations to respond to the patient's concern with the transparency, empathy, and integrity. Pavel bhai, please এখানে comment. সবচেয়ে বড় যে জিনিসটা আমরা আনবো সেটা হচ্ছে কম্পিটেন্স। একটা প্রফেশনালিজমের চারটা পিলার আছে। একটা হচ্ছে কম্পিটেন্স থাকতে হবে, 2 নম্বর কনসিস্টেন্সি থাকতে হবে, 3 নম্বর অনেস্টি থাকতে হবে, 4 নম্বর হচ্ছে ইন্টিগ্রিটি থাকতে হবে। এই তিনটে মিলে কিন্তু প্রফেশনালিজম দাঁড়িয়ে আছে। এবং এই ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কিন্তু তার সবচেয়ে বড় যে জায়গাতে ল্যাকিং ছিল সেটা হচ্ছে তার কম্পিটেন্সের ক্ষেত্রে একটা বিরাট বড় ঘাটতি ছিল। এই কম্পিটেন্সটা রাখবার জন্য সেটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপ টু ডেট থাকা। এই আপ টু ডেট থাকার ক্ষেত্রে ছিল ওই সম্পর্কে আমি নই, তখন কিন্তু কম্পিটেন্সের জায়গাতে আসে যেটা সেটা হলো তাকে এটাকে রেফার করতে হবে। ইজ দ্য চয়েস। এমন জায়গায় আপনার ইন্টারনেটটা আনস্টেবল পাওয়ার ভাই। মালগুব স্যার, মানে আপনি তো মানে আমরা তো আপনার থেকে প্রফেশনালিজম নিয়ে একটু বোর্ডার্স, বাট এই পেশেন্টের ক্ষেত্রে মানে এই সিনারিওতে প্রফেশনালিজম কি হওয়া উচিত ছিল এই সেই সম্পর্কে স্যার একটু বলেন। প্রফেশনাল হিসেবে তো ওই যে যেটা প্রথমে বললো পাভেল যেটা বললো যে competent oncologist will always seek or consult with the surgeon who will be doing it. এই এমনিটি না থাকলে পরে তার আসলে ওটাও বলা যায় যে সে হয়তো ইয়েই করেন, কেউ যদি বলে যে আপনি নেগলেক্ট করছেন, সেটাও কিন্তু সত্যি হয়ে যাবে। কিন্তু মেইনলি এটা হচ্ছে কম্পিটেন্সের ব্যাপার। হি ইজ নট আপ টু ডেট। কম্পিটেন্সের একটা পার্ট হচ্ছে যে আপনি আপ টু ডেট থাকতে হবে, যে তারপরে হচ্ছে আপনি ওটা করলেন, ওর কমপ্লিকেশনটা একটা তখন ঠিক হতে পারে। কিন্তু আপনি একটা ক্যান্সারের পেশেন্টের সঙ্গে কোনো সার্জনের সঙ্গে কথা বললেন না, যেটা সার্জারি সবসময় লাগে। There are some malignancies যেখানে শুধু সার্জারি কোনো malignancies যেগুলি শুধু ড্রাগের উপরে চলে, you don't go for a surgeon, বা কিন্তু একটা ফিজিশিয়ান লাগতে পারে। এগুলি তখন আশেপাশে যারা আছে, যারা কোলাবোরেটিভ যে ইয়েটা করার কথা, সেটা যদি সে না করে থাকে, এদের সে নেগলেক্ট করতেছে, অথবা সে তার কম্পিটেন্স দুইটার একটাই হতে পারে, অথবা দুইটাই হতে পারে। জি জি, দুইটাই হতে পারে। এবং এখানে তো মানে তার ইন্টিগ্রিটি নাই, সেটাই বলা যাবে। অথবা সে হয়তো দেখা যাবে যে ট্রান্সপারেন্ট না, বলে নাই, এটা ইচ্ছা করে বলে নাই, অথবা সে জানে না, এটা বলে নাই। জানেন না হলে পরে তার সে ইনকাম, আর জানার পরে নাম পড়ে থাকলে হি ইজ নট ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, এক্স্যাক্টলি। ওইটাকে ডিসঅনেস্টি বলে আর কি। এবং এই সিনারিওটা কিন্তু রিভার্স হতে পারতো। যেমন সার্জন এই পেশেন্টটাকে হয় কোন একটা পেশেন্টের সার্জারি করবে, ব্রেস্ট ক্যান্সারের কোনো পেশেন্ট, অনকোলজিস্টের কাছে যাওয়ার পরে অনকোলজিস্ট বললো যে না, এই স্টেজে সার্জারি করা নাই, এই স্টেজে আমাদের কেমো দিলে পেশেন্টটা উড বি ওয়েল বেনিফিটেড। তো সিনারিওটা কিন্তু মানে আমাদের চলতে পারতো। তো এই ধরনের সিনারিও কিন্তু আমাদের কিন্তু মানে একটা কারণ হচ্ছে আমরা সার্জারিকে ভয়, স্যার, যে আর ওরাও বলে যে একদম পুরোটা গলায় ফেলবো, কোনো চিন্তা নাই। স্যার। আজাদ, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে
The Recording attending in surgeon progress. on call was notified and recommended emergency appendectomy. As they prepared the operating room, the patient refused to sign the consent form as presented by the resident. The attending surgeon came in to see her and held her hand and said calmly, "You must be so worried about your baby's safety. I completely understand your concerns and appreciate that this all must be very overwhelming. You have done the right thing by coming to the hospital this evening. While there are risks to surgery and there are also risks to leaving you infected appendix in as well. It's a difficult decision, but I strongly recommend that we operate, and I am hopeful that you and your baby will do well. What other concerns do you have that I can address?" Assured that her surgeons understood her feelings and cared for her interest, the patient then consented to the procedure. This is the scenario যে একটা পেশেন্টের মানে স্টুডেন্টটা তো ক্লিয়ারলি মানে বুঝতে পেরেছো, প্রথমে সে কনসেন্ট দেয়নি অ্যান্ড সাবসিকুয়েন্টলি পেশেন্টটা অপারেশনের জন্য কনসেন্ট দিল। তো এই যে ডিফারেন্সটা, এটা কেন যদি আমরা কোশ্চেনের আকারে চিন্তা করি, what processes involved in this clinical scenario? An empathical approach of the Empathy, senior sir. doctor. Empathical approach কি মানে প্রথমে ছিল না? স্যার জুনিয়র ডক্টর যে ছিল তার মাঝে স্যার এমপ্যাথিক্যাল অ্যাপ্রোচটা কম ছিল, যার জন্য পেশেন্ট রিফিউজ করেছে, কনসেন্ট দিতে চায়নি। তারপর যখন সিনিয়র ডক্টর এসেছে, তাকে এমপ্যাথি নিয়ে সবকিছু বুঝিয়েছে, বলেছে, তার দিক থেকে তার কনসেপ্ট বুঝতে পেরেছে, তখন পেশেন্ট কনসেন্ট দিয়েছে। আমরা আনসার স্যার খুব ভালোই বলেছে সে, মনে হয় যে নন এমপ্যাথেটিক অ্যাপ্রোচ লজিক্যাল রেসিডেন্ট ছিল, দ্যাটস ওয়াই রিফিউজাল বিকজ অফ ল্যাক অফ এমপ্যাথি। সো এমপ্যাথি ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ডিউরিং আমরা যখন পেশেন্টের সঙ্গে কথা বলি, যেটা আমাদের পাভেল ভাই একটু বলবেন যে র্যাপোর্ট বিল্ডিং অ্যান্ড দ্য কমিউনিকেশন একটু আমাদের সামনে উনি বলবেন যে জিনিসগুলো ইজ ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গেই কিন্তু এমপ্যাথি ব্যাপারটা চলে আসবে যে হাউ উই আর ফিল এমপ্যাথি টু দ্য পেশেন্ট। সো ভায়োলেশন অফ দ্য প্রপার ইনফর্ম কনসেন্ট প্রসেস ডেফিনেটলি, কারণ এখানে আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আপনার অপারেশন করতে হবে। সো দিস ইজ নট দ্য টু সিম্পল ওয়ার্ড বাই দ্যাট পেশেন্ট উইল গিভ কনসেন্ট। তো এখানে প্রপার ইনফর্ম কনসেন্ট প্রসেসটা হয়নি। অ্যান্ড এমপ্যাথিক অ্যাপ্রোচ অফ দ্য অ্যাটেন্ডিং সার্জন, ফাইনালি যিনি আসছিলেন, তার এমপ্যাথিক অ্যাপ্রোচের কারণে পেশেন্ট আলটিমেটলি গিভ দ্য ইনফর্ম কনসেন্ট। তো এই প্রসেস মানে এনি কমেন্ট প্রফেসর মার্কো স্যার? এটা তো অবশ্যই পুরানো কথা জি। যে ফিজিশিয়ান treats the patient, not the disease. The best physician treats the patient, not the disease. এক্স্যাক্টলি স্যার, আমাদের একটা বেলাও তাই, যে আমরা যে ডিসিশনটা নিব এটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ থাকতে হবে, হোল পেশেন্টের মধ্যে চিন্তা করতে হবে, ইভেন কি তার ফাইন্যান্সিয়াল, তার সোশ্যাল, তার ইকোনমিক, তার পজিশন সবকিছু চিন্তা করে তারপরে ডিসিশনটা বলতে হবে যে হ্যাঁ আপনি এটা করলে পরে আপনি ভালো হন। He should be offered the best treatment or his number of options for that. তারপরে সে কনসেন্ট দিবে বা তার সঙ্গে লোকেরা কনসেন্ট দিবে। ইউ টেক ইট হোলিস্টিক্যালি, যে সেই অবস্থা কি, তার অবস্থা কি, তার শারীরিক অবস্থা কি, সে তো অন্য ডিজিজও থাকতে পারতো। এটা আমরা জি। প্রেগনেন্সি বলছি, তার রিমোটেড আর্থ্রাইটিস থাকতে পারতো, তার থাকতে পারতো, সেগুলি তো কত কিছু আছে। আমি জি। আরেকটা সিনারিও বলি, হ্যাঁ। যে পিজিতে কাজ করার সময় আইপিজিএম, তখন আইপিজিএম এর ছিল গোলাম রসুল স্যারের সঙ্গে, আমাকে বললো যে ভার্গব আসেন, একটা এবার করতে হবে, পারফরেশন করতে হবে। পিজিতে পারফরেশন ভর্তিও হয় না, হয় না, কিন্তু স্যার ওই পেশেন্টটাকে নিয়ে আসছে। ওইটা আবার আমাদের ইয়ের কি বলে নিউরো সার্জারি ইয়ে আছে না, এই আমাদের একজন জুনিয়র যে পিজিতে প্রফেসর ছিল, আর কনকের জাস্ট ইকবালের ক্লাসমেট। ইকবালের আফজাল ভাই, হ্যাঁ আফজাল ভাই, হ্যাঁ, আফজালের মামে, স্যারের অনেক দিনের পেশেন্ট।
সেই পেশেন্টের গলব্লাডার আছে। অর্থাৎ খোলার পরে মানে রাত্রেবেলা তাও যে পারফোরেশন অপারেশন করতে হবে। আফজালের খালা হয়। ঠিক আছে? অপারেশন করলো করে দেখি যে কিছু নাই। হ্যাঁ? ওইটা সিল হয়ে গেছে। তারপরে বলল ধরেন। মানে? বলে, এই যে গলব্লাডার স্টোন আছে অপারেশন করতে পারতেছি না। তো গলব্লাডার ফেলে দিন। আচ্ছা আজাদ, এই যে তার ওই ডিজিজের জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস যেখানে একেবারে সিভিয়ারলি হাতটা হয়ে রয়েছে। সোজা করা যায় না। এতদিন অপারেশন করে নাই। কারণ রিস্কটা অনেক বেশি, তার প্রবলেমটা অনেক বেশি। গলব্লাডার স্টোন ছিল বলে, কিন্তু এখন যেহেতু খুলছে গলব্লাডার স্টোন গুলি ফেলে দিচ্ছে। তো এগুলি হচ্ছে বেনিফিট দেওয়া যখন, কিন্তু ডিসিশনটা ওই যে তার হোল পেশেন্টটা চিন্তা করতে হবে যে ওনার ওনার বয়স তখন 60 হয়ে গেছে, উনারে এখন এই অবস্থায় ওটি করতে গেলে পরে ঝামেলা বাড়বে, করতে পারে, ঠিক আছে গলস্টোন আছে থাক। জি, হ্যাঁ, যে এখন করব না বা এখন করার দরকার নেই, এটা না করলে চলবে। কিন্তু যখন একটা প্রবলেম হয়ে গেছে তখন অন্য কাজে করছে, কিন্তু এটা করে দিল। রাইট। তারপরে কি বলছেন? আজাদ, এখানে আমি দুটো জায়গাতে একটু রেসপন্ড করি, হ্যাঁ। সেটা হলো যে আই জাস্ট ওয়ান্ট টু টেক লাস্ট টু সেন্টেন্সেস দ্যাট ইউ হ্যাভ রিটেন ওভার হিয়ার। সেটাতে তুমি লিখেছো যে it is a very difficult decision, but I strongly recommend that we operate, and I'm hopeful that you and your baby will do well. What other concern do you have that I can address? এই জায়গায় প্রথম সেন্টেন্সে খেয়াল করে দেখো যে আই এম হোপফুল, এই শব্দটা কিন্তু প্রফেশনাল শব্দ নয়। This is an expectation. So empathetically, the words are good. The very empathetically, very touchy, the sentences that the surgeon has used. Into this word, hopeful is lacking because it leaves behind few questions. In last যেটা, what other concern do we have that I can address? তুমি কোশ্চেন দিয়ে শেষ করে দিলে, এটা কিন্তু ওই যিনি পেশেন্ট তাকে কিন্তু বলতে হবে যে yes, I'm assured, I feel assured, and I just leave myself to you to go for the surgery. এখানে কয়েকটা জিনিস আছে কি, এখানে প্রফেশনালিজমের ক্ষেত্রে যে জিনিসের ঘাটতি, সেটা হলো যে why he is hopeful, সেটা কিন্তু he could narrate in this way, যে আমি তোমাকে যে মুড অফ সার্জারি করব, যে anesthesia I just want to administer on you, this is not going to harm your baby. So that is what he, because what is your concern, এটা বার করতে হবে, তাই না, যে ও করতে চায় না, because she is concerned about her baby, safety of the baby. তো বেবি কিভাবে সেভ, সেটার একটা সেন্টেন্স এখানে থাকা দরকার ছিল। দ্যাট ল্যাক্স দ্য, আমি যদি এই সিনারিওটাকে ফিক্স ধরে নিই আর কি, সেটা হলো ওই জায়গায়। আর দুই নম্বর হচ্ছে যে তাকে আমি কোশ্চেন করার সুযোগ দিয়েছি, কিন্তু সেই কোশ্চেনের আনসারটা না নিয়ে আমি কিন্তু ওখানে স্টপ করে তার কাছে কনসেন্ট আমি বের করে নিয়ে এসেছি। সো এই জায়গাও কিন্তু এই যে তার অটোনমি বলি যেটা, ব্রিক হয়ে গেছে। কিছুটা কিন্তু চ্যালেঞ্জ। ফলে একটা কোশ্চেন দিয়ে আমি র্যাপোর শেষ অংশ বা প্রফেশনালিজমের শেষ অংশ শেষ করতে পারবো না। So he must be given the choice, yes, I'm happy. আমরা যেটা আমরা সবসময় ইনফর্ম কনসেন্টের ক্ষেত্রে একটা লাস্ট সেন্টেন্স বলি, আমি যা যা বলেছি আপনি কি সবগুলো কথা বুঝতে পেরেছেন, এবং প্রয়োজনে কিছু রিপিট করা, যে আমি যা বললাম আপনি একটু বলবেন কি যে আপনি কি কি বুঝেছেন, বুঝতে ওই পেরেছেন? কথা তার কাছে ব্যাক করে নেওয়ার পরে দেন ইউ ক্যান সে দ্যাট ইয়েস, ইট ইজ দ্য ইনফর্ম কনসেন্ট। তাহলে ইনফরমেশনটা কোথায় হলো, আমি সবকিছু বললাম, ও আপনি রাজি তো, হ্যাঁ আমি রাজি। সো টু ওয়ার্ড ক্যানট মেক এ কনসেন্ট, কনসেন্ট শুড বি টোটালি এ ভিভিড ওয়ান। রাইট। ওকে, আমরা একটু নেক্সট সিনারিওতে যাই। হ্যাঁ, নেক্সট সিনারিও স্যার, সরি, নেক্সট সিনারিও হচ্ছে Mrs. F, a 35 years old female, consented to undergo a laparoscopic cholecystectomy for a symptomatic gallstones. Prior to surgery, the attending surgeon asked the patient if she would consent to having the procedure recorded for the training purposes, and Mrs. F agreed to the recording. Intraoperative events were main surgeons were engaged in another surgery in the adjacent operating room. When the procedure on Mrs. F began, শুরু হলো, সার্জন তখন আরেকটা রুমে ছিলেন, পাশের রুমেই অন্য একটা অপারেশনে। A senior resident initiated the surgery by creating the umbilical port. During this step, the resident inadvertently caused a small bowel injury. Main surgeon was quickly called into the operating room.
while he repaired the bowel injury and proceeded to complete the cholecystectomy. The surgery was prolonged by 40 minutes due to these complications. Then, postoperative dilemma was, after the surgery, the main surgeon was apprehensive about disclosing the error to the patient. He rationalized, that means surgeon rationalized that the injury did not result in significant clinical harm and feared that full disclosure, especially about his absence during the error, would expose him to litigation and negatively affect the patient's trust. After some deliberation, surgeon decided to inform patient about the bowel injury but did not disclose that the error was made by the resident while he was in another operating room. Patient reaction upon hearing about the injury, patient was visibly upset and expressed the concern about the extended duration of surgery and the potential complications. She then requested a copy of audiovisual recording that was made during the procedures. This is the total scenario of the case. So এখন এখানেও অনেকগুলো কোশ্চেন সিনারিও, লিগাল আসপেক্ট, এথিক্যাল আসপেক্ট, প্রফেশনালিজম সবগুলো কিন্তু চলে আসে। আমাদের ওইটাকে একটা একটা করে এক্সপ্লোর করতে হবে, দেখি স্টুডেন্টরা কি বলে। বেনিফিশিয়েন্স, how does the principles of beneficence apply to the surgeon's decision to repair the bowel and complete the surgery? Was this approach in the best interest of the patient? Yes, sir. This part, sir, I think it's okay. The surgeon's decision to repair the bowel injury and complete the surgery reflects the principles of beneficence. Beneficence এর জন্য ডেফিনেটলি তো সার্জন যদিও ছিল না, বাট পরে সে যখন ইনজুরিটা দেখলো, এই দিস পার্ট মানে পেশেন্টের ভালোর জন্য তো করলো, সো বেনিফিশিয়েন্সটা এখানে আছে পেশেন্টের। However, the beneficence also requires considering the psychological and the emotional well-being of the patient, which could be affected by how the error is disclosed. যদিও সে করেছে, বেনিফিশিয়েন্সটা পেয়েছে, বাট আলটিমেটলি তার মেন্টাল হেলথ এবং তার অ্যাংজাইটি অ্যাংশাসটা তার এই বেনিফিশিয়েন্সটাকে কিছুটা জিওপার্ডাইজড করবে যখন সে জানবে তার ইনজুরিটা ছিল, কিভাবে হয়েছিল। আমরা স্টুডেন্টদের জন্য নেক্সট কোশ্চেনে যাই, পরে আমরা ফ্যাকাল্টি থেকে কমেন্ট নিব। নন ম্যালফিশিয়েন্স, ও এখানে আমি ইয়ে করিনি। সো হাউ ডাজ দ্য প্রিন্সিপলস অফ নন ম্যালফিশিয়েন্স রিলেট টু সার্জনস ডিসিশন উইথহোল্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাবসেন্স অ্যান্ড দ্য রেসিডেন্টস ইনভলভমেন্ট ইন দ্য এরর? এখানে কোশ্চেনটার উত্তরটা অবশ্য সঙ্গে সঙ্গে দেখানো হয়ে গেছে, কারণ এটাকে অ্যানিমেশন করা হয়নি। তো উত্তরটা হতে পারে এরকম, যে প্রিন্সিপলস অফ নন ম্যালফিশিয়েন্স, দ্যাট ইজ ডু নো হার্ম, রিলেটস টু সার্জনস ডিউটি টু অ্যাভয়েড দ্য আননেসেসারি হার্ম টু দ্য পেশেন্টস। So bowel injury definitely caused harm by the resident, which is the violation of the non-maleficence and also the violation of the informed consent. Definitely. কারণ patient to informed consent দেয়নি to do the umbilical put by the resident. Definitely it's a violation. So by withholding the information again about the absence, about his absence, and the resident's role in the error, surgeon may have caused potential article if the patient later is the truth, which could lead to feelings of the betrayal and the loss of trust. Definitely এখানে ছিল পেশেন্টের ব্রিচ হয়েছে এখানে। And finally, another is যদি অটোনমিটা দেখি, অটোনমি definitely violated. In what ways did surgeons partial closure impact the patient's autonomy? Partial disclosure means umbilical put করতে ইনজুরি হয়েছে, but surgeons was not present at that moment. This is the partial disclosure, করেছে। So এটা তো impacts the patient autonomy. What do you think, students? Any students? সার্জনের এটা প্রথমেই তার বলে ফেলা দরকার ছিল যে এরোটা হয়েছে, রেসিডেন্ট দিয়ে এরোটা হয়েছে, আর
এখানে সার্জনের প্রফেশনালিজম যে স্যার হচ্ছে পাশের আরেক Recording in progress. এখানে যদি স্যার সার্জন হচ্ছে প্রথম থেকেই হচ্ছে ট্রান্সপারেন্ট থাকতো তাহলে হচ্ছে এই লিটিগেশনটা আসতো না যে সার্জন হচ্ছে রেসিডেন্ট সার্জন এটা আর একটা হচ্ছে পেশেন্ট হয়তো পরে দিয়ে ওই রেকর্ডিংটা হয়তো চাইতো না। ট্রান্সপারেন্সির আসলে এটাও একটা মানে বেশ অনেক বড় সাবজেক্ট একটা ডিসকাস করার জন্য, বাট আমরা যে ট্রান্সপারেন্সি নিয়ে যদি একটু কথা বলি তাহলে হয়তো ব্যাপারটা এরকম আসে। ও তার আগে একটা কথা বলি, জাস্টিসের ব্যাপারটা কি হয়, কনসিডারিং দ্য প্রিন্সিপলস অফ জাস্টিস, হাউ শুড সার্জনস হ্যাভ অ্যাপ্রোচড দ্য সিচুয়েশন টু এনশিওর ফ্যামিলিজ and equity in the treatment and communication with the patients, fairness and equity. It is just or unjust? স্যার নট জাস্ট Unjust. ওকে, আমরা আসি এখন হচ্ছে ট্রান্সপারেন্সির জন্য কয়টা আমাদের তিনটা কোশ্চেন যদি মাথার মধ্যে নেই, যে হাউ ডাজ এ ট্রান্সপারেন্সি প্লে এ রোল in upholding the ethical principles of beneficence, non-maleficence, autonomy and justice in this scenario. Transparency. And what are the potential hazards of the lack of transparency in this situation for surgeons, patients, and the healthcare system as a whole? And how should a surgeon balance that transparency with concerns about the legal risk and maintaining the patient's trust? এগুলো আমরা একটু মানে ইট ইজ নট এ টিপিক্যাল আইওই, বাট একটু ডেসক্রিপটিভ করেছি এই কারণে আমাদের কনসেপশনটা একটু আলাপ করার জন্য এবং ব্রডলি ডিসকাস করার জন্য। আমরা যদি প্রথম কোশ্চেনটা দেখি, হাউ ডাজ এ ট্রান্সপারেন্সি প্লেজ এ রোল in upholding the ethical principles of beneficence, non-maleficence, autonomy and justice in this scenario, তাহলে এর উত্তরটা, যেহেতু কোশ্চেনটা বড়, উত্তরটা আমরা যদি দেখি এটা, যে ট্রান্সপারেন্সি is an integral to upholding all the ethical principles discussed. It supports the beneficence. Beneficence কিভাবে? By promoting trust and collaboration between the patients and the provider. এটা beneficence আমাদের এখানে, and non-maleficence by preventing harm causing withholding informations. কারণ হচ্ছে ইনজুরি হয়েছে, পেশেন্টের এই ইনফরমেশন গুলো যদি না দেওয়া হয় তাহলে কি হবে, আলটিমেটলি পেশেন্ট মে নিড এন অ্যাডিশনাল ফলো আপ, অ্যাডিশনাল টেক কেয়ার, অ্যাডিশনাল কোনো সার্ভিস পেশেন্টের দরকার হতে পারে, অর অ্যাডিশনাল কনসালটেশন দরকার হতে পারে। এটা যদি হাইড করা হয়, ট্রান্সপারেন্ট না করা হয়, তাহলে দেখা গেল যে পেশেন্টের do no harm that is violated. And autonomy by ensuring the patient can make an informed decisions. এই যে ইনজুরিটা হলো, এটা তো জানতো না পেশেন্ট যে তার রেসিডেন্ট এটা পোর্টটা করবে, তো এখানে অটোনমি ইজ টোটালি ভায়োলেটেড। অ্যান্ড দ্য জাস্টিস বাই ট্রিটিং দ্য পেশেন্টস ফেয়ারলি অ্যান্ড ইকুইটিভলি, সেটাও হয়নি। কোনো পেশেন্টকে সার্জন পুরা স্টেপগুলো নিজে করছে, কখনো হয়তো মানে সেকেন্ড সার্জন করছে, কখনো আদার সার্জন করছে, সো এটা ইজ নট এ জাস্টিস টু অল পেশেন্ট। মার্গুস স্যার কি বলেন? আমাদের এই সিনারিওতে যে
ethical pillar গুলো, I think all ethical pillar is violated in this patient, in this clinical scenario. আগের স্লাইডটা একটু দিন। আগের স্লাইডটা হলো কোশ্চেন। ওকে, and finally আমরা আসি যে what is really we means by transparency. Transparency লেভেলটা কি, ট্রান্সপারেন্সি কতটুকু, এটার আমারও মানে একটা ইয়ে থেকে মানে ডিসিশন ইন সার্জিক্যাল এথিক্স এই বইটা থেকে নেওয়া। জাস্ট আমি একটু জানিয়ে দিতে চাই এটা যে এখানকার যে ইয়েটা হোয়াট আর দ্য একটা কথা আছে যে কতটুকু ট্রান্সপারেন্ট, আমরা কতটুকু ট্রান্সপারেন্ট হব। তো সেই জিনিসটাকে যদি আমরা একটু দেখতে চাই তাহলে ব্যাপারটা এরকম, আমরা যদি এটা দেখি এক পাশে মিনিমাম ট্রান্সপারেন্সি, অ্যানাদার ইজ দ্য টোটাল ট্রান্সপারেন্সি। এইটা if you take only the informed consent, যতটুকু বলে that is the part of minimum transparency, যত ইনফরমেশন গুলো প্রোভাইড বেশি করা হবে so that will lead ultimately total transparency. সো এরপরে যদি সার্জিক্যাল প্র্যাকটিসটা ডিসক্লোজ করা হয় যে কি করা হয়েছে ডিউরিং অপারেশন প্রসিজিওরস, সো দ্যাট উইল অ্যাড দ্য মোর ট্রান্সপারেন্সি। প্রসিডিউরাল রেকর্ডিং যদি করা হয়, সেই রেকর্ডিংটা যদি দেওয়া হয় তাহলে সেটা হবে পেশেন্টের, দ্যাট উইল এনশিওর এ মোর ট্রান্সপারেন্সি। অ্যান্ড ওই রেকর্ডিং নট অনলি দ্য প্রসিডিওর, ইফ দ্য রেকর্ডিং ইজ হোল অফ দ্য অপারেটিং রুম এনভায়রনমেন্টের রেকর্ডিংটা নেওয়া হয় তাহলে দ্যাট এনশিওরস টোটাল ট্রান্সপারেন্সি। তাহলে ট্রান্সপারেন্সির ভিতরে কিন্তু গ্রেডিং আছে, অনেকগুলো স্টেজ আছে, যে স্টেজগুলোতে হয়তো দ্যাট এনশিওরস এ ফুল অর টোটাল ট্রান্সপারেন্সি অর দ্যাট এনশিওরস এ পার্শিয়াল ট্রান্সপারেন্সি। এটাই। প্রফেসর মারগুফ স্যার। এটা তো খুব সুন্দর বিয়ে। আমাদের তো ইনফর্ম কনসেন্ট যেটা নেই সেটাও আমাদের টোটাল থাকে না ইনফরমেশন। রাইট বা স্যার। তার মধ্যে বেশ কিছু আমাদের মন গড়া তথ্য থাকে, এভিডেন্স বেস থাকে না। যে হ্যাঁ, আপনার তো বাইরে থেকে তো সহজে বোঝার উপায় নাই। বলেন না আপনার অ্যাপেন্ডিক্সে বাস্ট হয়ে গেছে বা আপনার ইয়ে পচে গেছে। তো এগুলি যখন বলি আমাদের তো হাতে তেমন কিছু থাকে না। যদি এভিডেন্স বেস হয়, হ্যাঁ, আপনার কিন্তু ব্লাড রিপোর্টে এরকম আসছে, তার মানে হচ্ছে আপনার ইনফ্লামেশনটা অনেক বেশি, ইনফেকশনটা অনেক বেশি। বা আপনার আল্ট্রাসোনোগ্রাফিতে ওখানে দেখা যাচ্ছে এরকম অনেক বেশি ইয়ে জমে আছে, ফ্লুইড জমে আছে। তার মানে এটাই। আমরা তো সেই ইয়েগুলি আমরা কালচার করি না অ্যাকচুয়ালি। আমরা যদি সেগুলি সবগুলি বলি তাহলে পরে ইনফরমেন্ট কনসেপ্টটা সেটা ভালো হয় এবং সেটা মিনিমাম ট্রান্সপারেন্সি। যে হ্যাঁ, আমি সমস্ত কিছু বলছি। তারপরে আমি সার্জিক্যাল প্র্যাকটিস যেটা করলাম, আমি বললাম যে হ্যাঁ, ভিতরে এই ছিল। এটা বলে দিলাম। বলার পরে আপনার এই অ্যাপেন্ডিক্স ফেলে দিলাম। এটা হচ্ছে আমরা সার্জিক্যাল প্র্যাকটিস যেটা ডিসক্লোজার করলাম পুরো। এটা মাঝামাঝি জায়গায় থাকতেছে, এটা খুব ভালো জায়গায় অবশ্যই। প্রসিডিউরাল রেকর্ডিংস নিয়ে অনেকেরই অনেক রকম কথা আছে। কারণ ১ম দিকে যখন গলব্লাডার অপারেশন করতো তখন অনেকেই দিতে চাইতো না বা কয়েকজনকে দেওয়ার পরে তারা সাইকোলজিক্যালি খুব হয়ে গেছে। যে হ্যাঁ, আমার পেটের ভিতরে এই হইছে, ওই আছে, এটা গরম লাগতেছে, আমার ওখানে গুতা লাগতেছে। তো সেজন্য অনেকে দিতে চায় না। আবার অনেকে এটা আবার ম্যানিপুলেট করে। কিন্তু এই প্রসিডিউরাল রেকর্ডিংটা যেমন ইন্ডিয়াতে এই যে কোনো গলব্লাডার অপারেশন করতে বা ল্যাপারোস্কোপি অপারেশন করতে গেলে পরে প্রসিডিউরাল রেকর্ডিং রাখতেই হবে। রাখতেই হবে। তারপরে এটা যদি দরকার লাগে তখন বাকি ওরা দেখবে। আর ফুল রেকর্ডিং দেওয়াটা তো একদম হচ্ছে ট্রান্সপারেন্সি চূড়ান্ত পর্যায়ে। কারণ ওখানে আর কে আছে না আছে, কে কি করতেছে, এটা তার কাছে তখন ধরা পড়ে যাবে। এনভায়রনমেন্ট ইউ আর শিওর যে এখানে কোনো ঝামেলা নাই, নো ওয়ান এলস ইজ ডুইং এনিথিং, দেন সেও তখন ইয়ে হবে যে হ্যাঁ, আমার প্রাইভেসি নষ্ট হয় নাই বা ওখানে কোনো এক্সট্রা লোক ছিল না বা আমাকে কিছু করে নাই, আমার জন্য যথেষ্ট ইয়ে নিছে। ওখানে সবসময় ইয়ে অ্যানাস্থেটিস্ট ইয়ে ছিল, সার্জন সাহেব ছিল, সে খুব ইয়ে হয় এবং দ্যাট গিভস ইউ ইয়ে। ঠিক একই রকম ভাবে হচ্ছে যে আপনি যদি কিছু না বলেন, একটা ঘটনা যদি ঘটে যায়, যেমন যেটা বললেন এটা যে তার পারফোরেশন হয়ে গেছে, তখন তার দায়িত্ব তো সার্জনের আছে। হ্যাঁ, আমরা হয়তো বলি যে এটাতে সহজে মানে এটাতে আশা করি কোনো কমপ্লিকেশন হবে না। কিন্তু কমপ্লিকেশন তো হতে পারে।
হ্যাঁ, এবং তখন সে বলবে যে হ্যাঁ আপনি যেহেতু করেন নাই সেজন্য বেশি হয়েছে, সেজন্য এটা ফুল ট্রান্সপারেন্সির দিকে যায় নাই। কিন্তু সে তো তাহলে আসলে ট্রান্সপারেন্ট হইলো না, আবার সে ইও করলো না যে আরেকজনকে সে দিল, whether he was competent or not, অ্যাসিস্ট্যান্টকে যে দিল সেটা। হ্যাঁ, সে যদি বলে যে হ্যাঁ এটা কম্পিটেন্ট ছিল, তো এখন তখন তার এখানে পেশেন্টের ইয়ে নাই আরকি। পেশেন্টের কোনো তার কি বললেন এটা এ অধিকার তার ইয়ে হইছে সেটা ঠিক আছে। কিন্তু তার অটোনমির কোনো প্রবলেম না। এখানে অটোনমির কোনো কিছু নাই। এখানে পেশেন্টকে নেগলেক্ট এর একটা কথা আসবে। যে হ্যাঁ, আপনি নিজে করলেন না, আপনি অ্যাসিস্ট্যান্টকে দিছেন। আমি কিন্তু কনসেন্ট দিছি আপনাকে দিয়ে করানোর জন্য। এটা নেগলিজেন্স টা বেশি আসছে এবং যেটা অর্ধেক বলা সেটা হচ্ছে আপনি ট্রান্সপারেন্ট থাকতেছেন না। হ্যাঁ? এবং এটা যদি আবার কখনো ইয়ে হয়ে যায়, লিক আউট হয়ে যায়, তখন সে কিন্তু আরো বেশি ইয়ে করবে এবং তখন এটা আপনার ব্যক্তির উপর, আপনার টিমের উপরে, আপনার ডিপার্টমেন্টের উপরে, আপনার পুরা প্রফেশনের উপরে একটা ডিস্ট্রাস্ট চলে আসে। সেই হিসাবে আপনি কিন্তু প্রফেশনালিজম এর মধ্যে নাই। আপনার প্রফেশনকে আপনার পুরোপুরি ইয়ে দিয়ে রাখতে হবে যে ইউ আর অলওয়েজ উইদিন ইউর প্রফেশনাল কন্ডাক্ট। এটা প্রফেশনাল মিসকন্ডাক্ট এ চলে যাবে তখন। জি। যে আমি বলি নাই, আমি অর্ধেক বলছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পাবেল ভাই, এই সিনারিওতে আপনার ট্রান্সপারেন্সি যে ব্যাপারটা ছিল আমাদের, আমি এই জায়গাতে খুব চমৎকার মার্গো ভাই অবশ্য অলরেডি স্যার অবশ্য অলরেডি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বলেছে। আমি সেগুলোকে একটু স্ট্রাকচার করে বলি। প্রথমে একটা সেন্টেন্স নিই আমরা এভাবে যে আপ টু হোয়াট স্কেল অফ ট্রান্সপারেন্সি ইজ দিস ট্রান্সপারেন্ট, মানে কতটা ট্রান্সপারেন্সি আসলে ট্রান্সপারেন্সিটাকে প্রমাণ করে। ট্রান্সপারেন্সি তো একটা খুবই হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড? what is the standard? How transparent is transparency? How transparent is transparency? এটা হলো আমরা যদি একটু মানে ক্রিটিক্যাল প্রফেশনাল দিকগুলো যাই, যেগুলো প্রফেশনাল ক্রিটিক্যাল, তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং ক্রিটিক্যাল প্রফেশন হচ্ছে আপনার এভিয়েশন পিপল, যারা ককপিট পিপল। হ্যাঁ, তো যারা ককপিটে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে যে তাদের ভয়েস রেকর্ডিং এবং ফ্লাইট ডাটা রেকর্ডিং এটাকে রেকর্ড করতেই হবে। সে প্লেন ভালো থাকুক মন্দ থাকুক যেটাই হোক, এটা কিন্তু রেকর্ড করতেই হবে এবং সার্টেন টাইম পর পর এটা কিন্তু অ্যানালাইজ করতে হবে। সেটা কিন্তু এনশিওর করাটা কিন্তু ট্রান্সপারেন্সির একটা অংশ। সিমিলারলি অপারেশন থিয়েটার ব্ল্যাক বক্স এই শব্দটা কিন্তু আমি বাংলাদেশে মোটামুটি প্রথমের দিক থেকে বলা শুরু করেছি এবং এটার প্রয়োজন আছে। এটা ছোট একটা এক্সাম্পল দিই যে যেগুলো শপিং মলগুলোতে ছোট ছোট কর্নার গুলোতে বা সবগুলো জায়গাতে যেটা সিসিটিভি লাগানো থাকে, আর সেই সিসিটিভি চলুক আর না চলুক, সেখানে যদি একটা কথা লেখা থাকে যে দিস অফিস অর দিস শপিং মল ইজ আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। ইন্টারনেট মানে আনস্টেবল পাবেল ভাই। ছাত্ররা কিছু বলবে নাকি? হাই স্টুডেন্ট, এনি কোশ্চেন? এই পয়েন্টে আমরা কিছু মানে স্টুডেন্টদের কোনো মানে কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক কোশ্চেন। এনি স্টুডেন্ট? স্যার কখন আমরা ডিসক্লোজ করব স্যার? ডিসক্লোজ অফ হোয়াট? এনি এরর অর ইনজুরি? স্যার এরর স্যার। হ্যাঁ স্যার বলেন স্যার, মারগো স্যার। What is the best time to disclose the errors? এররটা আসলে অপারেশনের পরপরই ডিসক্লোজার করতে হয় বা করা উচিত। কিন্তু কোনো সময় এররটা আরো আগে ডিসক্লোজ করতে হয়। যেমন যদি আপনার অপারেশনের ইয়েটাই চেঞ্জ করতে হয় যে আমি যে অপারেশন করতে চাচ্ছিলাম সেটা হবে না বা আমি সেটা করতে পারতেছি না, Yes, that- একটা ইনজুরি হয়েছে বা একটা প্রবলেম হয়ে গেছে। না হলে পরে বাইরে যারা আছে তারা কিন্তু খুব ইয়ের মধ্যে থাকে। এটা হচ্ছে একটা তাদেরকে একটা ইয়ে দেওয়া। আর তাদের কাছে তখন হয়তো কনসার্ন নিতে হতে পারে যে আমরা যা মনে করছিলাম সেটা করব না, তাকে এখন একটা কোশ্চেন করতে হবে। আমার আমার এখানে একটু পাওয়ারসটা আনস্টেবল, আচ্ছা। ইলেকট্রিসিটি আনস্টেবল আর কি, যে হ্যাঁ, আমি ঠিক আছে। ডিসকানেক্ট হয়েছে। ব্ল্যাক বক্সের আমি কথা যেটা বলতেছিলাম। বলছিলাম
আমি বলছিলাম যে ব্ল্যাক বক্সের বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে যে যেটা আমরা বলি যে শপিং মল যদি বলে যে দিস মল ইজ আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, ওই যদি সিসিটিভি রেকর্ডিং হোক আর না হোক, মানুষ কিন্তু সতর্ক হয় যে সে কিন্তু এমন কোনো আনফেয়ার কোনো কাজের মধ্যে যেতে চায় না, ভয়ে থাকে একটা। সিমিলারলি অপারেশন থিয়েটার ব্ল্যাক বক্সের বেনিফিটটা হচ্ছে আমরা থিয়েটারে অনেক সময় ক্যাজুয়াল শব্দ উচ্চারণ করি, যদি পেশেন্ট সম্পর্কে এই কথাটা আমরা বলি, এবারটা খেয়ে দিয়ে এত মোটা হয়েছে, এই শালা বাটা এত কষ্ট, এত কষ্ট দিচ্ছে আমাকে, এই শব্দটি কিন্তু অপারেশন থিয়েটারে ইউজ করা যাবে না। অথবা আমার কলিগকে যদি কোনো একটা কথা বলে যে তুই বেটা এরকম কোনো কাজ শিখে না শিখে আসছিস কেন, তুই কাজ পারিস না, অর্থাৎ আপনি একটা ইনকম্পিটেন্ট টিম মেম্বার আপনি ইনক্লুড করেছেন। অথবা আপনি পেশেন্ট সম্পর্কে এমন একটা অবনক্সিয়াস কমেন্ট করলেন যেটা পেশেন্ট যদি অ্যানেস্থেসিয়া না থাকতো তাহলে সে কথাগুলো সে পছন্দ করতো না। সিমিলারলি যদি কোনো সার্জন মাস্ক যদি নাক বের করে রাখে, মাস্ক মাস্ক পরার সময় যদি দেখা যাচ্ছে তার নাকটা বেরিয়ে আছে, শুধুমাত্র মুখটা ঢেকে রেখেছে, তো ফলে এগুলো অনেকগুলো জায়গা আছে যেটা কিন্তু ইমপ্রুভ করতে পারে দিস ট্রান্সপারেন্সি। এবং ট্রান্সপারেন্সির কোনো অল্টারনেটিভ না, টুডে অর টুমরো মানুষের asking questions about the procedures and everything has becoming so pertinent এবং so extended যে আমাদের কিন্তু ট্রান্সপারেন্সির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য ট্রান্সপারেন্সি অ্যাট আওয়ার পসিবল বেস্ট ওয়ে। এবং এখানে আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস ট্রান্সপারেন্সির ক্ষেত্রে আছে, সেটা হলো যে ওই যে সিনারিওটাকে ডেসক্রাইব করা হয়েছে ওখানে ট্রান্সপারেন্সি প্রথমেই যেখানে ভায়োলেট হয়েছে, যে সার্জারিটা রেসিডেন্ট করবে এই কথাটি যদি না বলে তার কাছ থেকে রেকর্ডিং এর অনুমতি না হয়ে থাকে, তাহলে এটা কিন্তু প্রাইমারিলি ট্রান্সপারেন্সির ভায়োলেশন ওখানেই হয়েছে। পরবর্তী পর্যায়ে যে কোনো কনসিকুয়েন্সেস কিন্তু তার আফটার ইফেক্ট। তো ফলে আমি যদি ইনিশিয়াল কনসেন্টের ক্ষেত্রে যদি আমি মিসডুইং করে থাকি, তাহলে সাবসিকুয়েন্ট সমস্ত মিসডুইং এর রেসপন্সিবিলিটি কিন্তু ওই কনসেন্ট যিনি অ্যাভেলেবল করেছেন তাকে কিন্তু বের করতে হবে। এক্ষেত্রে রেসিডেন্ট যতটা রেসপন্সিবল তার চেয়ে অনেক বেশি রেসপন্সিবল দ্য পারসন, দ্য সার্জন হু হ্যাজ টেকেন দ্য কনসেন্ট ফ্রম দ্য পারসন অর দ্য পেশেন্ট। তো এটা হলো আমার বলার কথা। বাকি যদি র্যাপো সম্পর্কে কথা আসে তাহলে আমি পরের সেশনে বলি, কি বলা যায়? মানে আপনার একটা সিনারিও আছে তারপরে বলবেন পরেরটা, এখন না। ওকে, আমার মনে হয় যে পরেরটা যাই স্যার। স্যার এই আলাপ করার পরে স্যার আপনি একটু প্রফেশনালিজম সম্পর্কে ওভারঅল একটু আমাদেরকে ন্যারেট করবেন এটা বলার পরে। এই সিনারিওটা হচ্ছে a senior surgeon walks into the operating room to begin his case. The operation begins uneventfully, bleeding is encountered, and the surgeon asks for a particular clamp. The scrub nurse was unable to find out the clamp. The surgeon is frustrated and throws the incorrect clamp he is handed. The senior resident presses the wound with the pads to temporize the bleeding. The correct clamp is found, the bleeding is controlled, and the remainder of the case completed in a tense atmosphere. Because ইনস্ট্রুমেন্টটা ছুঁড়ে মেরেছে, সার্জনসটা হয়তো খুব নয়েজ করেছে ওটিতে। Two instrument counts were incorrect, but a third count is correct. The student thinks he saw something at the corner of the wound, but he is nervous to say something to the surgeon in case he is wrong. The wound is closed. 1 week later, the patient has a high fever, tachycardia, and leukocytosis. Workup ultimately reveals a retained foreign body. The patient taken back to the operating room for re-exploration. A laparotomy pad is removed from the surgical wound, and after a long course of antibiotic, the patient was discharged on 5th POD. The student was considering a surgery prior to his rotation, but now does not feel that she belongs in this field. This is the whole scenario of this operation or of these events. So এখন কোশ্চেন যেটা হচ্ছে টু দ্য স্টুডেন্টস, মানে স্টুডেন্ট সবাই কি পড়েছো এটা সিনারিওটা? হ্যাঁ, জি স্যার। ওকে, গুড। সো কোশ্চেন যে হোয়াট টাইপ অফ বিহেভিয়ার of this surgeon is evident from this scenario? স্যার আনপ্রফেশনাল বিহেভিয়ার। আনপ্রফেশনাল, আমি তো সেটাই বলবো। আই উইল গো। পাবেল ভাই কি মনে হয়? আনপ্রফেশনাল বিহেভিয়ার? হ্যাঁ, অফকোর্স এটা কারণ হচ্ছে যে আমাদের কিন্তু যে কম্পিটেন্সি টেস্ট দিতে হয় না, সেজন্য একজন সার্জন ওয়ান্স এ সার্জন ইজ অলওয়েজ এ সার্জন। তো প্র্যাকটিক্যালি এটা পৃথিবীর কোথাও নেই যে একজন লোক একবারে 1980 সালে সার্জনের লাইসেন্স পেয়েছে, সে 2025 সালেও সার্জারি করবে উইথ সেম লাইসেন্স। ইট ইজ পসিবল অনলি ইন আওয়ার কান্ট্রি। রাইট।
ওকে, তো এই ধরনের একটা আনপ্রফেশনাল বিহেভিয়ার যদি হয় বা আমাদের মধ্যে থাকে, তাহলে কি কি প্রবলেম গুলো হতে পারে? হোয়াট আর দ্য প্রবলেম? স্টুডেন্টস প্লিজ। মানে এই সিনারিওতেই কিন্তু অনেকগুলো প্রবলেম আমরা মানে দেখানো হয়েছে তোমাদেরকে, মানে কেন পিকিটা কয়েকটা প্রবলেম কিন্তু এই সিনারিওর মধ্যে আছে, যে বিকজ অফ দিস। স্যার এখানে যেটা দেখা যাচ্ছে যে স্টুডেন্ট হচ্ছে সার্জারিতে হচ্ছে আর যেতে যাচ্ছে না, গুড। ট্রাস্ট অন অন দি সাবজেক্ট, ট্রাস্টটা চলে গিয়েছে, সার্জনদের উপরে ট্রাস্ট আর নেই। দেন আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট, স্যার যেটা হচ্ছে যে সার্জারির সময় এনভায়রনমেন্টেই হচ্ছে অনেক বেশি অন্যরকম হয়ে গেছে, নেগেটিভ একটা এনভায়রনমেন্ট এসেছে, যার জন্য স্যার স্টুডেন্ট হচ্ছে ওই প্যাডটা দেখার পরেও কোনো কিছু আর বলতে পারেনি। ভয়ে ভয়ে সে বা যে কোনো হ্যাসিটেশনে সে বলতে পারে নাই, বিকজ সার্জন ওয়াজ ইজ ইন এ ভেরি মানে হাই টেস্ট কন্ডিশন অ্যান্ড এনভায়রনমেন্ট ওয়াজ নট ফেভারেবল। গুড। তাহলে দুটো ইম্পর্টেন্ট অবজারভেশন আমরা এখানে দেখলাম। একটা হচ্ছে যে স্টুডেন্টটা তার চোখে পড়েছিল হ্যাঁ ওখানে সামথিং ইজ দেয়ার, সে ভয় বলেনি। এটা একটা দ্যাট হ্যাজ লিডস টু এ কমপ্লিকেশন অফ দ্য রিটেন ফরেন বডি অ্যান্ড আলটিমেটলি পেশেন্টের যে কমপ্লিকেশন গুলো হলো। অ্যান্ড অ্যানাদার এভিডেন্ট থিং আমরা যেটা বুঝলাম, যে তার সারাউন্ডিং এ যে স্টুডেন্ট গুলো ছিল তাকে দেখে ইন্সপায়ার্ড হতো টু বিকাম এ সার্জন অ্যান্ড টু বিল্ড আপ এ সার্জিক্যাল ক্যারিয়ার। সেখান থেকে তারা ডিমোরালাইজড হয়ে আলটিমেটলি ওখান থেকে সরে চলে গেলো যে না, দিস ইজ নট মাই সাবজেক্ট। ওকে, তাহলে আমরা যদি দেখি যে এর হার্মফুল ইফেক্টস অফ দ্য আনপ্রফেশনাল বিহেভিয়ার অফ এ সার্জন হতে পারে হায়ার রিস্ক অফ কমপ্লিকেশন। এটা খুব কম না। এই ধরনের একটা আনপ্রফেশনাল বিহেভিয়ারে কিন্তু 10 to 14% কমপ্লিকেশন বিষয় ওদের ক্ষেত্রে, এবং তাদের হাতে পুয়ার অ্যান্ড আনসেট পেশেন্ট কেয়ার থাকে, disrespect the co-workers and the loss of relationship, lack of responsibility, litigations, and the vast majority of the disciplinary actions are due to the unprofessionalism. যে লিটিগেশন গুলো হয়, যে ডিসিপ্লিনারি অ্যাকশন গুলো হয়, that is because of the unprofessionalism and the loss of trust of the peers and the residents who lost the interest on the subject. এবং আমেরিকাতে স্যার একটা স্টাডিজে দেখলাম যে 53% of the medical students reported having witnessed unprofessional behavior by faculty on their surgery rotation. It's quite high. স্যার কি মনে হয় আমাদের দেশের কি অবস্থা স্যার? আমাদের তো 100% হবে। আনপ্রফেশনাল। স্যারের কথা বলেন, মনির জামান স্যারের কথা বলেন, জি বা এটা সবাই তো খালি মতিউর রহমান স্যার খুব ঠান্ডা মাথায় কাজ করছে অবশ্যই। জি। সো আমরা যাদেরকে দেখছি তারা কিন্তু পরে তো আমাদের তো অনেক, আমরাও তারপরেও আমাদেরও তো মেজাজ খারাপ আছে, নোন ফর দ্যাট। কিন্তু এটা তো ঠিক যে এই জন্যই অনেকে সার্জারি করে না, পড়ে না, রাইট স্যার। কাজ করে না, বাড়তে চায় না, ট্রেনিং নেয় না, ট্রেনিং না নিলে পরে তখন ইয়েতে যাবে না। স্যার আমরাও তো একটা ব্রাইট সাইডটা দেখছি, জি হ্যাঁ পেশেন্ট গুলি তো ইমপ্রুভ হচ্ছে, সেটা দেখছি, নট টু দেয়ার কিন্তু আবার ওই স্যাররাই যখন বাইরে আসে তখন তাদের মেজাজ অন্যরকম থাকে। জি স্যার। সেজন্যই হয়তো অনেকেই এটা নিয়ে কিছু মাইন্ড করে না, কিন্তু কেউ কেউ আছে এটাতেই আসলে খুব ইয়ে করে যে না এইভাবে আসলে কাজ করেন, বা এটাই যদি হইতে হয় তাহলে আমি এটা কেমনি কি করবো। এটা অবশ্যই এফেক্ট করে সাইকোলজিক্যাল, যে এত হইচই এত চিল্লাচিল্লি, দিস ইজ নট এ গুড এনভায়রনমেন্ট ফর এ সার্জিক্যাল অপারেশন। রাইট স্যার। এখন আমরা দেখি যে এই ধরনের একটা আনপ্রফেশনাল বিহেভিয়ার তার ইম্প্যাক্টটা কি অন দ্য ইথিক্যাল প্রিন্সিপলস ইন দিস সিনারিও। আমরা যদি এথিক্স নিয়ে চিন্তা করি, যেহেতু ক্লাসটা আমাদের মেইনলি অন দ্য এথিক্স, তো স্টুডেন্টদের কি মনে হয় যে এথিক্যাল দিকে মানে ইথিক্যাল ইম্প্যাক্টটা কি? স্যার একটা ম্যালিফিসিয়েন্স, আমি হচ্ছে প্যাড রেখে আসলাম, এটা আরেকটা স্যার জাস্টিস করা হয়নি, জাস্টিস। ইনজাস্টিস। আসলে প্রত্যেকটা জায়গায় দেখি আমাদের এই ফোর কম্পোনেন্ট গুলোই কিন্তু ভায়োলেট হয়। এই একটা প্রবলেমের আমরা যদি এইটার সঙ্গে চিন্তা করি, দ্য কোর ইথিক্যাল প্রিন্সিপলস আর অল অ্যাট রিস্ক ইফ নট প্রোটেক্টেড বাই প্রফেশনালিজম। তো প্রফেশনালিজম আমাদের একটু পরেই স্যার একটু বলবেন আমাদেরকে, তো সেইটা নিয়ে ইজ অ্যাট রিস্ক ডেফিনেটলি যদি আনপ্রফেশনাল বিহেভিয়ার হয়। বেনিফিশিয়াল যেমন মিসড অপরচুনিটি টু ডিটেক্ট দ্য ফরেন বডি অ্যাজ নোটিসড বাই দ্য ফেয়ারফুল স্টুডেন্ট, এটা কিন্তু পেশেন্টের এই মানে বেনিফিটটা হলো না। and preventing harm from befalling the patient is violated by this unprofessional behavior.
ডু নো হার্ম এটাও কিন্তু ভায়োলেটেড হলো। রেসপেক্ট অফ দ্য অটোনমি, ইফ দ্য সার্জনস বিহেভিয়ার ইনক্রিজেস দ্য রিস্ক অ্যান্ড পেশেন্ট যদি না জানে এবং সে কনসেন্ট দিয়েছে কিন্তু কনসেন্ট দিত না, তাহলে সেই ক্ষেত্রে তার অটোনমিটাও কিন্তু ভায়োলেশন এখানে হলো। অ্যান্ড জাস্টিস ডেফিনেটলি unprofessional behavior is caused unjust to the patient, that in terms of the quality of the care of the patient. So all pillars of the ethics is violated here. So আমি একটু বাবেল ভাই জাস্ট প্রফেশনাল এই আমাদের এই সিনারিওর উপরে একটু আমি আপনি একটু কমেন্ট করেন, তারপর একটু মার্গো স্যার থেকে আমরা অ্যাবাউট প্রফেশনালিজম সম্পর্কে কিছু উনার এক্সপেরিয়েন্স এন্ড আদার থিংস থেকে একটু শুনবো, তারপর আপনারটা যাবো। আমার মনে হয় এই সিনারির উপর যথেষ্ট ডিসকাশন হয়েছে। আমার মনে হয় যে ফার্দার কোন ডিসকাশনের দরকার আছে। এখানে কিন্তু অল দ্য পিলার্স অফ দ্য কনসেন্স যেটাকে আমরা বলি বা এথিক্যাল প্র্যাকটিস, সেটা কিন্তু এখানে ভায়োলেটেড। এবং সেটা সবচেয়ে খারাপ ইফেক্টটা যেটা আমি পিক আপ করি আর কি, দ্য লাস্ট সেন্টেন্স, দ্য পারসনস অর দ্য স্টুডেন্ট হু আর প্ল্যানিং টু টেক সার্জারি অ্যাজ দেয়ার ক্যারিয়ার, তারা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে বাই দ্য হোল পিকচার, যে দিস ইজ নাথিং, দিস ইজ রাবিশ। Absolutely, but this is nothing, no professionalism was practiced in the theater, and following that, it is very hard for someone to just take this person as a mentor to become the future surgeons. আমার মনে হয় এটা বলে আমি শেষ করি, আর মার্গো ভাই প্রফেশনালিজমটা বলুক, আমি পরে যদি কিছু সুযোগ পাইতে বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। একটু টেক হোম মেসেজ দেন স্যার, প্রফেশনালিজম টু দ্য স্টুডেন্টস। আমি কি প্রেজেন্ট করব কিছু? স্যার আপনার ইচ্ছা প্রেজেন্ট করতে পারেন। একটা প্রেজেন্টেশন আছে। জি স্যার, দিব। দেন শিওর স্যার। জি স্যার, দিয়েছি। আপনি স্লাইড শেয়ার করতে পারেন। দেখা যাচ্ছে? জি জি স্যার, দেখা যাচ্ছে। প্রফেশনালিজম আর সার্জারি বা সার্জনস এ ব্যাপারে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এখন একটা চেঞ্জ তো আছেই এজ এ হোল ওয়ার্ল্ডের, যে আমাদের লোকজন অনেক বেশি নলেজেবল এখন, তাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিও বেশি, কমিউনিকেশনও বেশি। এই জন্য আমাদের সিচুয়েশনটা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন একটু বলতে পারবো আমি। সোসাইটি নাও রেজেস কোশ্চেন্স মোর ফ্রিকুয়েন্টলি অন এনি, অথবা বলতে পারেন মেনি ডিফারেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন হবে। আপনি ড্রেস পরেন নাই, এটাও ঠিক হয় না, এটাও বলতে পারে তারা। ফিজিশিয়ানস, যদি বলি আমরা ফিজিশিয়ানস অ্যাজ এ হোল, as professionals have lost their claims, চ্যাম্পিয়ন স্ট্যাটাস। আগে যেটা বলতো যে জাস্ট নেক্সট টু গড, এটা এখন বলে না। In the future actually will depend on the part how physicians and surgeons they respond to it. এবং তার মধ্যে professionalism is the key to regain the public trust. আমরা যদি দেখি যে প্রফেশনালিজম জিনিসটা কি, দুটো ওয়ার্ড আছে এখানে, মানে কতগুলি ওয়ার্ড আছে, প্রফেশনালিজম, প্রফেশনাল, প্রফেশন, প্রফেসর, এই সবগুলি মেইন ল্যাটিন ওয়ার্ড হচ্ছে প্রফেসিও,
তার কি কিছু part আছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে, তার মানে হচ্ছে এটা পাবলিক ডিক্টেশন উইথ স্ট্রেংথ অফ প্রমিস। আমরা যেটা বলি যে আই solemnly প্রমিস, সেই জিনিসটা কিন্তু এখানে আছে, যেটা ইয়েতে নাই। আরেকটু যদি ডিপে যাই, প্রফেশনালিজম ইজ এ characteristic ideas or methods of a professional persons, এটা আছে সেটা, and pertaining to appropriate to a profession, যেগুলি তার বিহেভিয়ারের সঙ্গে, তার ইয়েতে সমস্ত কিছুই ওই প্রফেশনের সবার সঙ্গে মানে এক পার যাবে এটার সঙ্গে। and it implies, যখন ইজম বলা হয় তখন বলে এটা একটা প্র্যাকটিস, একটা সিস্টেম। আপনার প্রতি মুহূর্তে, প্রতি রন্ধে রন্ধে আবার থাকতে হবে যে আই এম ডক্টর, আই এম এ সার্জন। সেটা হচ্ছে ইজম যখন হয়ে যায়। আর একটু ইয়েতে যদি প্রফেশন বা প্রফেস হচ্ছে টু টেক এ ভাও, এটা আরো আগে শুধুমাত্র প্রিস্টদের ক্ষেত্রে এটা হতো, তারপরে এখন কিন্তু এটা আমাদের ক্ষেত্রেও আসছে, যেটা এবং যেটার মধ্যে একটা ডিক্লেয়ার্ড একটা পাবলিসিটি বলতে হবে যে উই আর ইয়ে। তাহলে professions are groups of skilled persons which they can declare in public that their members promise to act in certain ways, rules, regulation, behavior, ethics, and that সেগুলি আরো ইম্পর্টেন্ট, the group and the society, দুইটাই, শুধুমাত্র আমরা প্রফেশনাল না, আমরা সোসাইটি may discipline those who fail to do so. আমরা যদি ফেল করি তাহলে পরে আমাদের বিএমডিসি বলেন বা আমাদের সোসাইটি বলেন, তারা এটা ব্যবস্থা নিতে পারবে এবং সেটা আমাদের মানতে হবে। এখানে দেখেন লাস্টে যেটা আছে যে knowledge of some department of science of or learning or the practice of an art founded upon it. আমাদের সার্জারিটা হচ্ছে আর্ট based on medicine is used in the service of the others. এটা ওয়েবস্টার ডিকশনারি যেটা আছে সেটা আছে। তাহলে এই কমিটমেন্ট গুলি আছে, they form the basis of a social contract, যে the profession gets a monopoly over the use of their knowledge base, right to considerable autonomy in practice, and privilege of self-regulation. On the other hand, their professions and their members are accountable to those served and to the society. শুধুমাত্র পেশেন্টটা, হোল সোসাইটির দিকে আমাদের একটা ইয়ে থাকবে। তাহলে মেডিসিন ইজ এ প্রফেশন বা ফিজিশিয়ানস এর প্রফেশন এবং সার্জনস হচ্ছে তার মধ্যে একটা, অ্যাজ এ হোল সবাই কিন্তু ইয়ে। এটা কিন্তু সবাই বলে যে ডক্টরস আর অ্যামং দ্য মোস্ট ট্রাস্টেড পিপল ইন দ্য সোসাইটি। আপনি যেটা বলে সেটা বিশ্বাস করে, করেই সে রাজি পায়। It is observed that the leaders of the medical colleges and organizations are resolutely and seriously self-critical in a way that no other group of employers, experts, workers, or advisors has shown in itself to be. এটা ব্রিটিশ একটা ইয়ের মানে সার্ভের রেজাল্ট, ন্যাশনাল ডাইরেক্টর অফ পেশেন্ট কেয়ার অ্যান্ড পাবলিক হেলথ। এই যে তিনটা ইয়ে কথা বলতেছিল ইয়ে পাবেল, যে কম্পিটেন্স ইন স্পেশাল বডি অফ নলেজ অ্যান্ড স্কিল, এটা হচ্ছে এক নম্বর তার ইয়ে একটা প্রফেশনের acknowledgement of specific duties and responsibilities to the society and individuals, and right to train, admit, discipline, and dismiss its members for failure. Main যেগুলি পিলার প্রফেশনালিজমের। আর একজন ব্যক্তিগত যখন বলবেন, প্রফেশনাল অ্যাটায়ার, কি কাপড় চোপড় পরছেন, কি আপনার আউটলুক, কি দেখতে কেমন। দেন সেকেন্ড ইজ বিহেভিয়ার। আপনি যত বড় সার্জনই হোক, যত কিছু, আপনি বিহেভিয়ার যদি খারাপ হয়, মানুষ আপনাকে আর পছন্দ করবে না। Then comes competence, knowledge, confidence, integrity, respect, accountability, appropriateness, and consciousness. এগুলি সবই হচ্ছে একজন ব্যক্তির যে ইয়ে থাকবে, সেগুলি
হচ্ছে এগুলি থাকতে হবে। ডিউটি, ড্রেস আপ, আউটফিট, কস্টিউম যেটা আছে, altruism, the best interest of patient আমরা কাজ করব, accountability to the patient, to the society and profession, excellence in the lifelong learning. Duty, a surgeon should be available and responsive when on call. Available থাকবেন এবং রেসপন্সিভ থাকবেন, তাহলে অ্যাভেলেবল থাকলে হবে না, আপনাকে রেসপন্ড করতে হবে। যে এক্সাম্পলটা আছে যে উনি পাশে উঠিতে ছিলেন এবং রেসপন্ড করছে, এটাও তো তার একটা ডিউটি ছিল। অনার এন্ড ইন্টিগ্রিটি অ্যান্ড রেসপেক্ট ফর আদার্স, এটা খুব ইম্পর্টেন্ট, যে আরেকজন সার্জনকে ডাকা বা কলিগকে ডাকা বা ইয়ে করা, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। Professionalism is knowing how to do it, when to do it, and doing it. শুধু জানা না, করা। It is not the job you do, it is how you do the job. And it is the lifestyle that forms a surgeon, complete surgeon. এটা একটা কন্ট্রাক্টর পার্ট, যেটা সেটা হচ্ছে যে সোসাইটি বলবে যে তোমাকে ফুলফিল দ্য রোল অফ এ হিলার এন্ড ইউ গ্যারান্টি কম্পিটেন্স, ইউ অ্যালটারনেটিভ সার্ভিস, ইন্টিগ্রিটি থাকবে, পাবলিক গুড থাকবে, এটসেট্রা এটসেট্রা থাকবে। সোসাইটি আপনাকে দিবে মনোপলি, অটোনমি, ট্রাস্ট এন্ড রেসপেক্ট, সেলফ রেগুলেশন and adequate resources and status and rewards in terms of financial and non-financial other PA rewards. The social contract in the healthcare hinges on the professionalism. আপনার যদি প্রফেশনাল এক্সামটা আমাদের ঠিক থাকে, বা আমরা যদি প্রফেশনালি সবাই একই রকম ভালো থাকি, তাহলে পরে সোসাইটিও আমাদের উপর নির্ভর করবে এবং আমাদেরকে ইয়ে করবে, and it serves as the basis for the expectation of both medicine and society. সার্জনের জন্য যেটা প্রবলেম এখন হচ্ছে, ইট ইজ বিকামিং মোর এন্ড মোর টেকনোলজি বেসড। এটা ব্যাড লেখা হয়ে গেছে, বেস হবে ফিলিং অফ বিং ডিস স্কিল্ড, যে আপনি যে একটা লেজার ইউজ করতেছেন তার সঙ্গে একটা লোক লাগে, আপনি একটা স্টেপলার ইউজ করবেন তার সঙ্গে আরেকটা লোক লাগে। সো দের ইজ এ ফিলিং দ্যাট উই আর ডিসএম্পাওয়ার্ড, আমাদের পুরো পাওয়ারটা আমাদের না, শুধু আমার নটের উপর সব কিছু চলতেছেন, অন্য কিছু চলতেছে। লস অফ কন্টিনিউইং রেসপন্সিবিলিটি অফ পেশেন্টস, আপনি একটা পেশেন্ট অপারেশন করলেন, ক্লিনিকে গিয়ে তারপরে আপনার সঙ্গে আর কোনো কথাবার্তা বলে না, রোগী ছেড়ে দেয়, রোগী আগে আগে নিয়ে আসে, ইত্যাদি করে। সেন্স অফ লস অফ প্রফেশনাল ভ্যালুস, আমাদের যেগুলি আছে সেগুলি ওরা ইয়ে করে না। এবং এখন যেটা নতুন আসছে, ডাটা রেকর্ড করা, ই লার্নিং, ই লগ বুক, আইসিটি অ্যাপস এটসেট্রা, এগুলি ইউজ করা, এগুলি কিন্তু এখন সার্জনদের কর্তব্য হয়ে গেছে, যে এগুলি নতুন কনসার্ন হয়ে যাচ্ছে যে কিভাবে কি করবো এগুলি। তার সঙ্গে হচ্ছে যেটা এভার ইনক্রিজিং কস্ট অফ হেলথ কেয়ার, ম্যানিপুলেশন বাই ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকার্স ইন চার্জ অফ দ্য হসপিটালস। যেগুলি প্রাইভেট হসপিটাল আছে সেখানে গেলেই বুঝবেন যে কিভাবে ম্যানিপুলেট করো। এন্ড হাইটেজ এক্সপেকটেশন সোসাইটি, তারা অনেক কিছু মনে করে যে সবকিছু উল্টে যাবে, একদম সবকিছু আগের মতো একদম একদিনের মধ্যে করে ফেলবে। এন্ড চেঞ্জিং দ্য সোশ্যাল এন্ড পলিটিক্যাল অ্যাটিটিউডস, না হলে পরেই ভাঙাচোরা এবং যা ইচ্ছা তাই করবে তখন। তাহলে আমরা কি করব? উই হ্যাভ টু ফুলফিল দ্য রোল অফ হিলার, যে আমাদের এক্সপার্টাইজ যেটা, সেই পার্টটা আমাদের ফুলফিল করতে হবে and adapt to the professional standards, যে আমরা এইভাবে চলতে হবে, থাকতে হবে ওখানে ইয়ে করতে হবে, এবং ইন্টারন্যাশনাল চার্টার যেগুলি সেগুলি মেনটেন করতে হবে, সেগুলি দিকে ওয়াকেবল থাকতে হবে। যেমন পেশেন্টস রাইট কি, চিলড্রেন্স রাইট কি, ওমেন্স রাইট কি, এল্ডারলি রাইট কি, মরিবেন্ট পেশেন্টের কি রাইট আছে, এগুলি সবকিছু খেয়াল করতে হবে এবং সেভাবে আপনাকে আগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক আমরা বেশ কিছু ইনফরমেশন স্যার আমাদেরকে শেয়ার করলেন। এখন আমরা একটু ইয়েতেই চলে যাব, কি বলে পাবেল ভাই, একটু আমি জানাম একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দাও। স্যারের স্ক্রিন শেয়ারটা, হ্যাঁ, স্টপ শেয়ারিং। আমি একটু জাস্ট আপনাকে একটা সিনারিও দিয়ে দেন উইল টেল, আমি একটা সিনারিও দিব শুধু আপনাকে। ডেস্কটপ টু দেখা যাচ্ছে
আমার স্লাইডটা না দেখতে পাচ্ছেন না এখন? না না জি স্যার স্যার, দেখা হ্যাঁ? যাচ্ছে কই দেখি না যে দেখা যাচ্ছে না। ব্ল্যাক দেখা স্ক্রিন যাচ্ছে স্যার। কেস সিনারিও দেখা এন্ড অফ দ্য শো এটা তো মারুফ ভাইয়ের মনে হয় ও স্টপ শেয়ারিং। ইউ আর ভিউইং মারুফ হোসেন স্ক্রিন মার্গো স্যারের স্ক্রিন। আচ্ছা, অ্যাডভান্স শেয়ারিং ওয়ান পার্টিসিপেন্ট ক্যান শেয়ার এট এ টাইম। ওকে, ডেস্কটপ টু দেখেন তো এখন দেখা যায় কিনা এখন? হ্যাঁ Is it- ইয়েস নাও এখন আসছে। এখন আজাদ স্ক্রিন ওকে ওকে, আমি শুধু সিনারিওটা বলে তারপর আপনাকে ইয়ে করবো। প্রেজেন্টার ভিউ আছে আপনি। প্রেজেন্টার ভিউ, আচ্ছা ঠিক আছে। ভিউতে যান। আমি আমাকে তো আবার আমার মানে প্রেজেন্টার ভিউ থাক না, আমি না শুধু ঠিক আছে তুমি বলো অসুবিধা নেই দেখতে হ্যাঁ, দেখতে বলেন, পাচ্ছেন। বলেন। আচ্ছা বলছি ব্যাকগ্রাউন্ড মিস্টার Back- জেনারেল সার্জন মিস্টার এ জেনারেল সার্জন এম was requested by a general practitioner to perform a laparoscopic cholecystectomy on a patient diagnosed with gallstones. রাইট Dr. M had no prior interaction with the patient. Dr. M means surgeon, বুঝেছি nor did he conduct any preoperative discussion or counseling sessions. Upon entering the operating room, surgeon discovered that the patient was already under anesthesia. The surgical team included a new set of scrub nurses and the surgical assistant, none of whom surgeon had worked with before. Intraoperative event was Dr. M began the laparoscopic cholecystectomy. Midway through the procedure, he identified an injury to the common bile duct. Given the complexity of the situation, Dr. M decided to halt the procedures and place a drain in the surgical site and close the abdomen, and immediately arranged for the patient to be transferred to a higher center for specialized care. Next scenario, next হচ্ছে after the procedures following surgery, the patient's family was informed of the complications and the need for transfer to another facility. Already patient become anxious, family become increasingly agitated upon learning the details of the complications. They confronted surgeon, accusing him of the negligence and demanding an unedited video recording of the surgery as evidence of what is transpired. The situation escalated when the family issued a verbal threats against the surgeon and creating a tense and potentially volatile situations. This is the overall clinical scenario of this patient. আচ্ছা এখানে অনেক লিগাল, ইথিক্যাল, কমিউনিকেশন, র্যাপোর্ট, প্রফেশনালিজম যা বলেন এভরিথিং ইজ ইনভলভড হিয়ার। আই থিঙ্ক বেসড অন দিস আপনি আপনার ইয়েটা হাউ টু ডু অ্যান্ড দ্য ফিউচার ডাইরেক্টিভস, ফিউচার ডিরেকশনস এগুলো নিয়ে একটু আলোচনা করেন। আচ্ছা থ্যাংক ইউ আজাদ আমার মনে হয় তুমি একটা ক্লাসিক্যাল বাংলাদেশি সিনারিও তুলে ধরেছো আর কি যে হোয়াট ইজ হ্যাপনিং প্রেজেন্ট ইন মোস্ট অফ আওয়ার অপারেটিং সেটআপস देयर আমি যারা যারা আছো এখন 85% দেখছি আর কি ইনক্লুডিং উই 3 আমি সবাইকে একটু বলবো যে প্লিজ ডোন্ট লিভ আস try to remain for a few more minutes perhaps you will not be going to be disappointed at the end of the presentation আচ্ছা এখানে যে জিনিসটা আছে কি যে ইটস ওভারঅল পিকচার অফ আওয়ার কান্ট্রি আর যেখানে পেশেন্টও কিন্তু কেউ জানতে চায়নি যে হু ইজ হিজ অপারেটিং সার্জন শুধুমাত্র অ্যাজিটেটেড তো হলেই হবে না তাই না তারা মানে they even do not know who is going to operate on this patient because the surgeon didn't know whom is going to operate and also the patient did not know who is his or her operating surgeon. So overall it is a very what's it the bleak example of the bad professional approach. আমি তো বলতে professionalism বলে কোনো জিনিস আছে তো দেখতেই পাচ্ছি না. So it is nothing is a mere violation of the basics of the all professionalism. প্রফেশনালিজমের মূল কথা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা তো বলেছিলাম যে কনসেন্টের জায়গাতে এটা যায়নি তাই না তো কনসেন্টটা নেওয়ার কথা তো অপারেটিং সার্জনের সো এসওপি যেটা বলি আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রিন্সিপাল বা প্র্যাকটিস যেটাই বলি this has been violated at the every corner or the every
what should I say, facets of this whole procedure. এখানে আমি যদি কথাটাকে এইভাবে শুরু করি যে আমরা প্রফেশনালিজম আমি জানবো কেন, লাভটা কি? আমার যদি এন্ড রেজাল্ট যদি এটাই হয়, অথবা আমার যদি এট দ্য এন্ড অফ দ্য ডে আমার চাওয়া যদি এরকম হয় যে আমি তো একটা ভালো সার্জারি হলে চললো, আমার অপারেশন করে পেশেন্ট ভালো আছে, পেশেন্ট আউটকাম ইজ গুড, এটা যদি আমার চাওয়া হয়, তাহলে আমার প্রফেশনালিজমের প্রয়োজনটা কি? এবং অ্যাট দ্য সেম টাইম র্যাপোর সাথে প্রফেশনালিজমের সম্পর্কটা কি? আর র্যাপো আর প্রফেশনালিজমকে যদি আমি একখানে করি, তাহলে আউটকামের উপরে প্রভাব কি? এগুলো যদি আমি এভিডেন্স বেস হিসেবে যদি প্রুভ করতে না পারি, তাহলে কিন্তু দিন শেষে ওরাই কিন্তু বলবে যে ভাই অত দরকার কি, আপনার নীতিবাক্য যতই বলেন না কেন, দিন শেষে কিন্তু পেশেন্ট আমার কাছে আসবে বিকজ দে নো দ্যাট আই এম এ গুড সার্জন। আমি যত খারাপ ব্যবহারই করি না কেন, আমার মধ্যে আমার কম্পিটেন্সের অভাব যত আপনার অন্য ক্ষেত্রে যতই দেখেন না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল চুজ মি as I'm a very good operating surgeon. এখানে কয়েকটা কথা আছে এই জিনিসগুলো একটু বলা দরকার। আমি প্রফেশনালিজমের ফান্ডামেন্টাল কথায় যাই। কম্পিটেন্স হচ্ছে প্রফেশনালিজমের পিলার। যদি কারো কম্পিটেন্স না থাকে, তো প্র্যাকটিক্যালি এখানে সে কম্পিটেন্সটা হ্যাম্পার্ড হয়েছে বিকজ হি হ্যাজ ইনজুর্ড দ্য গলব্লাডার, ইজ কমন বাইল দ্যাট, এন্ড দে হ্যাড এ ভেরি নিউ টিম, যেটাতে প্রথমেই তার ডিনাই করা উচিত ছিল যে দিস অ্যাটমসফিয়ার ইজ নট suitable for me, so please refer the patient. I want to talk to her, I want to talk to the person related to this patient, and I just want to get the informed consent by myself, then I'm going to proceed for the situation. এটা হচ্ছে রিয়েল লাইফ বা অ্যাকচুয়াল সিচুয়েশন, এটা হতে পারবে। দুই নম্বর হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ আমাকে এক জায়গাতে কম্পিটেন্ট এবং আরেক জায়গাতে আমি ইনকম্পিটেন্ট, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ওয়ান শুড বি কম্পিটেন্ট অ্যাট এভরি পয়েন্ট, প্রত্যেকটা জায়গাতে তাকে কিন্তু কম্পিটেন্ট হতে হবে প্রফেশনালিজমের ক্ষেত্রে। আর অনেস্টি হচ্ছে ব্যাকবোন অফ ইট। প্রফেশনালিজম কোনো একটা ফেক ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থাকতে পারে না, এক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেস্টিকে তার একটা ব্যাকবোন হতে হবে। আর আরেকটা ফাইনাল ওয়ার্ড হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি ছাড়া এই জিনিসটা কেন ডেভেলপ করবে না, সেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সার্জারি হচ্ছে এমন একটা প্রফেশন, আই জাস্ট ওয়ান্ট টু রিপিট, এর কিন্তু একটা পাবলিক ট্রাস্টের একটা বিষয় আছে। শুধুমাত্র আমার কমিউনিটি ট্রাস্ট হলে হবে না। অর্থাৎ প্রফেসর আজাদ প্রফেসর খুব ভালো সার্জারি করেন, বা ভালো সার্জন, বা ভালো মানুষ, ওয়েল বিহেভড, এই কথাটি আমার কমিউনিটি বললে হবে না, এটা পাবলিককে এই কথাটা বলতে হবে। পাবলিক যেদিন এই শব্দে সন্তুষ্ট হবে, তখনই কিন্তু কনফিডেন্স ইন প্রফেশনালিজম স্টাবলিশড হবে। এখন পরের কোশ্চেন আসে, আমি যদি সবাইকে জিজ্ঞেস করতে পারতাম ভালো হতো, আমি জানি না 2 ঘন্টা পরে হয়তো সবার এনার্জি এরকম নেই, যে প্রফেশনালিজমকে শেখানো যায়, ইজ পসিবল দ্যাট দ্য প্রফেশনাল ক্যান বি টট? এনি স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে বিভিন্ন স্টাডি আছে, এটা স্টাডিতে বলছে যে ইয়েস, একটা প্রেসক্রাইব এবং জেনুইন একটা কারিকুলাম যদি আমরা বিল্ড আপ করতে পারি, তাহলে প্রফেশনালিজম ক্যান বি টট, এটা কিন্তু এস্টাবলিশড। বলি যে একটা লোক যদি জন্মগতভাবে বা তার সোসাইটি থেকে বা তার ফ্যামিলি থেকে যদি এই কথাগুলো অনেস্টি, কনসিস্টেন্সি, ইন্টিগ্রিটি যদি শিখে না আসে, তাহলে রাতারাতি সে এগুলো শিখে হাউ হি ক্যান বিকাম এ ভেরি গুড প্রফেশনাল। এখনকার দুনিয়ায় চ্যালেঞ্জ কিন্তু অনেকগুলো। চ্যালেঞ্জগুলো কি? অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ এ বিগ চ্যালেঞ্জ। আগের দিনের মতো কিন্তু ওই রকম অবস্থায় নাই। পেশেন্ট ইজ নট প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট এনি প্যাসিভ অর আনকোয়েশ্চেনড আনসার। এটা কিন্তু পরিষ্কার বুঝতে হবে যে অ্যাম্বিগুয়াস অথবা অ্যাড্রেস যে সমস্ত আনসার হয়, যেগুলোতে প্যাসিভ আনসার থাকে, অ্যাক্টিভ আনসার নেই, অথবা যে জায়গাগুলোতে কোনো কোশ্চেন করার সুযোগ দেওয়া হয় না, এরকম কোনো সিচুয়েশনকে কিন্তু আজকের দুনিয়াতে কোনো পেশেন্ট বা তার লোকজন অ্যাকসেপ্ট করতে রাজি না। সেখানে একটা কি হবে, কমিউনিকেশন এবং ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাকে রোল প্লে করতে দিতে হবে। এক্সপেকটেশনটা কি এখান থেকে? হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ প্রফেশনালিজম টু বি এক্সারসাইজ দেয়ার। এতে কি হবে, ইম্প্যাক্টটা কি হবে, যে নলেজ, স্কিল অ্যান্ড পেশেন্ট সেফটি এখানে এনশিওর হবে বাই যদি আমি প্রফেশনালিজমকে অ্যাড্রেস করি। সেটা হলো কি, পেশেন্ট শুড নট গো ফর অপারেট আউটসাইড হিজ ওন রেঞ্জ। এটাও কিন্তু কম্পিটেন্সের একটা লিমিট, অর্থাৎ আমার লিমিট এটা, এর বেশি আমি যাব না। দ্যাট ইজ দ্য পয়েন্ট হোয়ার হি শুড গো ফর দ্য রেফারেল। আর একটা জিনিস আমাদের দেশে নেই, প্রফেশনালিজম হ্যাজ টু বি assessed regularly and periodically. এটাকে বলে রেগুলার অ্যাপ্রাইজাল অফ এনি পারসন, এনি সার্জন, after every 5 years এটা করবার কথা। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আছে, আমাদের দেশে হয়তো আজকাল হবে। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্লিনিক্যাল অডিট। ক্লিনিক্যাল অডিট কিন্তু প্রফেশনালিজমকে মেজার করার একটা ভালো একটা ইনস্ট্রুমেন্ট। আর এর সাথে আরেকটা জিনিসকে যোগ করতে হবে, সেটা হচ্ছে নন ক্লিনিক্যাল প্রফেশনাল অ্যাট্রিবিউটস, যেগুলো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। সেটা কি, এই যে সার্জারি ইজ একটা ভেরি স্ট্রেসফুল প্রফেশন, ইউ মাস্ট নো। তো সার্জারি এই স্ট্রেস আউটকাম করতে হয় কিভাবে, অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, এই বার্ন আউট হয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করতে হয় কি করে,
এই জিনিসটা কিন্তু প্রফেশনালিজমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এটা আনতে হবে। তো ফলে এটা কিন্তু একটা ট্রেনিং, এটা একটা কোর্স বাই হুইচ ওয়ান ক্যান লার্ন হাউ টু ফেস বিং স্ট্রেসড, বার্ন আউট, এবং এটা থেকে নিজেকে প্রিভেন্ট করা যাবে কি করে। এবং আলটিমেটলি রিলেশনশিপটা গো টু দ্য পেশেন্ট অ্যান্ড সার্জন। এই জায়গাতে যে শব্দটা আসছে সেটা হচ্ছে একটা জিনিস এখানে পরিষ্কার করে দিচ্ছে, সেটা হচ্ছে ল্যাক অফ is true is no excuse। অর্থাৎ আমি যে কোনো যদি বলি যে আমার এখানে এই ফ্যাসিলিটিস নেই সেজন্য আমি এটা করতে পারিনি, এটা কিন্তু প্রফেশনালিজমের ক্ষেত্রে কোনো এক্সকিউজ না, যেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করি যে ভাই এই জায়গায় তো এটা না, এই জন্য আমরা এটা করতে পারিনি। সো দিস ইজ নো এক্সকিউজ ইন টার্মস অফ দ্য প্রফেশনালিজম। আমেরিকাতে একটা স্টাডি হয়েছিল, সেখানে বলা হয়েছে যে কোন রোগীরা ডাক্তারকে ছেড়ে যায়, ডাক্তার সাথে কন্টিনিউটি রাখে না কারা। একবার এসছে তারপরে ডিসিশন ডাক্তার সাহেব দিয়েছেন, কিন্তু সাবসিকুয়েন্টলি সে পেশেন্টটাকে কোনো ফলো করেনি। সেটা হলো যে পেশেন্ট ফিল করে যে তার সার্জন বা তার ফিজিশিয়ান তার প্রবলেমটাকে রিয়েলাইজ করেনি বা আন্ডারস্ট্যান্ড করতে ফেল করেছে, সেই ডাক্তার বা সেই সার্জনের কাছে কিন্তু ওই পেশেন্ট পরবর্তীতে যায় না। এটা কিন্তু একটা প্রুভেন একটা স্টাডি। সেই জায়গা থেকে তারপর থেকে যে কথাটা এসেছিল যে র্যাপোর ক্ষেত্রে যেটা আসছিল সেটা হলো যে র্যাপো বিল্ডিংটাকে প্রয়োজন কিভাবে হয়। র্যাপোর ক্ষেত্রে তো আমরা অনেক কথাগুলো বলি যে আমরা এমপ্যাথিক্যাল হব, আমরা কথাবার্তা খুব গুছিয়ে বলবো, কিন্তু সেটা কি র্যাপো বিল্ডিং এর আলটিমেট কথা? র্যাপো বিল্ডিং এর বেনিফিট কি? র্যাপো যদি ওয়েল বিল্ড হয় তাহলে কি হয়, আমরা উই ক্যান গো ফর এ গুড শেয়ার ডিসিশন মেকিং প্রসেসে যেতে পারি। অর্থাৎ গুড র্যাপো জাস্ট স্ট্যাবলিশ এ গুড শেয়ার মেকিং ডিসিশন, এবং যখনই শেয়ার মেকিং ডিসিশন হয় ডেফিনেটলি ইট গিভস এ গুড আউটকাম। তো ফলে গুড আউটকামের সাথে র্যাপোর যেমন রিলেশনশিপ আছে, প্রফেশনালিজম রিলেশন আছে। ফলে আলটিমেট টার্গেট অফ এনি সার্জারি ইজ এ ভেরি গুড আউটকাম। তো ফলে যদি গুড আউটকাম যদি আমি এনজয় করতে চাই, তাহলে আমাকে কিন্তু প্রফেশনালিজমকে প্র্যাকটিস করতে হবে, লার্ন করতে হবে, শিখতে হবে। এবং প্রফেশনালিজমের মেইন কথা যেটা, সেটা হচ্ছে শেষের দিকে গিয়ে যেটা বললাম যে বার্ন আউট অফ দ্য স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা আমাকে জানা লাগবে। আর পরবর্তী পর্যায়ে যেটা আসছে সেটা হচ্ছে র্যাপো। এখন র্যাপো কিভাবে আমি তৈরি করবো? র্যাপ তৈরি করার ক্ষেত্রে এখানে একই কথা, যেটাকে কাউকে শেখানো যায়, এটাকে একটা সাবজেক্ট, ক্যান উই লার্ন র্যাপো বিল্ডিং? সেটা বোঝাতে এমপ্যাথিক হওয়া। এমপ্যাথিক হওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট জিনিস, সিম্প্যাথেটিক হওয়া সোজা। Empathetic is something which has to be demonstrated in a way a person or a patient believes that this is empathical. Sympathy তো একটা লেটার বা একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স। ঠিক তেমনি এটা যেটা আছে সেটা হচ্ছে অথেন্টিসিটি থাকতে হবে, র্যাপোর একটা অথেন্টিসিটি থাকতে হবে। যেমন তেমন করে র্যাপো বিল্ডিং করা যাবে না। এবং তার সাথে যেটা আছে সিমিলারিটি থাকতে হবে। অর্থাৎ আমি একজনের সাথে খুব ভালো র্যাপো, সেই লোকটি যদি বলে যে না উনি তো ডাক্তারের সাথে খুব চমৎকার আমার আস্থা অর্জন করেছেন, আমার খুব ভালো আস্থা অর্জন করেছেন, আরেকজন বলে যে না এটা করেনি, তাহলে এটা হবে না। অর্থাৎ র্যাপো হতে হবে সিমিলারিটি এবং কম্প্রিহেন্সিভ, যেটাকে আমরা অথেন্টিসিটি বলছি। এবং আরেকটা সেটা হলো কি, ফাইনালি এটা হলো একটা শেয়ার্ড ডিসিশন মেকিং এর অ্যাটমসফিয়ারটা তৈরি করে দেয়। এবং এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, যে এই লার্নিং প্রসেসের মধ্যে র্যাপোর যে বাকি যে অংশগুলো আছে সেগুলোকে এমন ভাবে ইনকর্পোরেট করতে হবে যাতে আমি এমপ্যাথেটিক্যালি কম্পিটেন্ট বেসড যে কথাগুলো পেশেন্টের কাছে বলবো, সেই কথাগুলো পেশেন্টের মনে হবে যে দিস ইজ মাই আস্কিংস। একটা পেশেন্ট যখন এটা বুঝবে যে আমার মনের মধ্যেকার যে কথাগুলো আছে সেই কথাগুলো ডাক্তার সাহেব নিজে ন্যারেট করছেন, দ্য বিউটিফুল ওয়ে when he can narrate his own asking from the patient's surgeons or from the physician's voice, তখন কিন্তু র্যাপোর ফান্ডামেন্টাল জিনিসটা এস্টাবলিশড হয়। যে তার পেইন এতদিনের ব্যথাটা এই জায়গা থেকে এই যেখানে চলে গেছিল, তার ফ্যামিলিতে এতগুলো লোকের এই প্রবলেম হয়েছে, আগেরটা এই সমস্যা ছিল, এর আগে এই সার্জারি হয়েছিল, সেই সার্জারির আউটকাম এটা হয়েছিল, সেই আউটকামের মধ্যে এই কষ্ট সে পেয়েছে, হাসপাতালে এই প্রবলেমটা হয়েছিল, ওর পয়সার এই সমস্যাটা ছিল, যার জন্য সে ওখানে যেতে পারেনি। এই কথাগুলোকে যদি ওয়ান সার্জন অর ফিজিশিয়ান যদি ওই পেশেন্টের সাথে কথা বলার সময় যদি রিপ্রোডিউস করতে পারে, অথবা এর সাথে যদি বলতে পারে আপনার অমুক ছেলে, আপনার ছেলের নাম আনোয়ার, ও তো ক্লাস 6-এ পড়তো, গত বছর শুনেছে, ও 7-এ উঠেছে, ওর কি খবর, আপনি 100% শিওর থাকেন র্যাপো বিল্ডিং এর ফান্ডামেন্টাল কাজ এখানে হয়ে গেছে। ফলে যেটা হবে কি, সিমিলারিটি রাখা এবং পেশেন্টের ইনফরমেশন গুলোকে গ্র্যাব করা, এটাকে মেমোরাইজ করা এবং এটাকে রিপ্রোডিউস করতে পারা, যেটাকে সিমিলার ওয়েতে প্রত্যেকের ক্ষেত্রে যদি করি তাহলে কিন্তু এটা র্যাপোর ক্ষেত্রে একটা চমৎকার একটা হেল্পিং হ্যান্ড। তো ফলে এটা বেস্ট ওয়ে হচ্ছে whenever you go for taking a history, you try not only to mention or identify the clinical scenario or the clinical information, also try to grab some family or the personal information
which the patient wanted to ask. Even প্রত্যেকটা লোকই কিন্তু বলবে যে ডাক্তার সাহেব কিন্তু যখন কমপ্লেন শোনার পরে না তখন বলে আচ্ছা বুঝতে পারছি থামেন আপনি বলে লেখা শুরু করে। পেশেন্টের কিন্তু ওর পরে দুটো বাক্য থাকে, একটা হচ্ছে তার পার্সোনাল কিছু কথা আছে যে কথার মধ্যে হয়তো দেখা যাবে যে ক্লিনিক্যাল কোনো ইনফরমেশন নেই, বাট হোয়াট ইজ দেয়ার সেটা হচ্ছে যে ওই ইনফরমেশনটা কিন্তু র্যাপো বিল্ডিং এর ক্ষেত্রে আমার কাছে কিন্তু এসেনশিয়াল। আমি পার্সোনালি কিন্তু এই ট্রিক গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি এবং আমার এই ইনফরমেশন নোট ডাউন শিটে ওই জায়গাতে কোথাও লিখে রাখি আমি যেটা ক্যাচি ওয়ার্ড, এবং সেটা যখন তার নেক্সট ভিজিটের সময় আমি বলি যে কি সাহেব খবর কি আপনার যে আগের দিনে বলেছেন ডান পাশের এই জায়গাতে ব্যথা এটা ওই দিকে যায়, কারণ ওই জায়গাতে অনেকগুলো কথা আছে যেগুলো ফেক। অনেক পেশেন্ট বলে না যে আমার ব্যথা হাঁটুতে শুরু হয়েছে, সেটা আস্তে আস্তে মাথায় গিয়ে চলে গেছে, ডান হাতের বসেতে গিয়ে একটা মাথার ভিতরে গিয়ে গরম করে দেয়। এই কথাটির মিনিংলেস, কিন্তু যখন আপনি নেক্সট ভিজিটে তার এই কমপ্লেনটাকে নিয়ে বলবেন যে এখন তো ওই সমস্যা আপনার নাই, তাই না? ওই সমস্যাটা থাকলেও যখন সে বুঝবে ডাক্তার সাহেব তার প্রবলেমটাকে ডাক্তার সাহেবের প্রবলেম বলে মনে করে মনে রেখেছে এবং এটা রিপ্রোডিউস করছে, তখন কিন্তু সে কিন্তু বাধ্য হয়ে বলতে ইয়েস না ডাক্তার সাহেব আমি কিন্তু এখন বেটার আছি। তো সো দিস ইজ সামথিং হোয়াট উই শুড প্র্যাকটিস ফর গিভিং বেস্ট আউটকাম। তো বলে আমি শেষ কথা এই জায়গা থেকে শেষ করি যে প্রফেশনালিজম ইজ সামথিং হুইচ হ্যাজ টু বি লার্নড। এটা কেউ ইনহেরিট করে না, এটা ফ্যামিলি থেকেও আসে না, সোসাইটি থেকেও আসে না, নট ইভেন ইন মেন্টরশিপ ক্যান গিভ দিস এ ট্রু প্রফেশনালিজম। কারণ এই মেন্টর কিন্তু আমরা দেখেছি যে মার্গুস স্যার বলেন যে আমাদের মেন্টরের ভিতরে অনেক সমস্যা ছিল, আমরা পরের জেনারেশনে সেই সমস্যাগুলোকে কিছুটা মেডিকেট করেছি, হয়তো 100% পারিনি। নিউ জেনারেশন যারা কিন্তু নতুন ভাষায় কথা বলে, যে জেনারেশন জেড যেটা আমার কথা বলছি, যারা নতুন করে আমাদের দেশে বিপ্লব এনেছে, দে হ্যাভ গট দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, উই হ্যাভ টু লার্ন দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল। ওরা কিন্তু বেশি কথা শুনতে চায় না, ওরা কিন্তু আর্গুমেন্টে যায়, ওরা কিন্তু গুগল বেস ইনফরমেশনে যায়, ওরা কিন্তু কোনো একটা ডাক্তারের কাছে যাওয়ার আগে কিন্তু গুগলে সেটাকে সার্চ করে অনেকটা জেনে তারপর ডাক্তারের সাথে ইন্টারাক্ট করতে আসে। ফলে ওখানে যদি আমি এক বাক্যে বলি যে গুগল ডাক্তারি বাদ দেন, এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, ওর কাছে অ্যাকসেপ্টেন্সের জায়গায় যেতে হবে। ট্রাস্টের মধ্যে হচ্ছে যে একজন মানুষের ভেতরে ঢোকার জন্য the instrument that you have to use that. তারপরে your business is to go for the professional words, professional norms and professional tricks by which you can build up the rapport and get the gain confidence, এবং এই কনফিডেন্সটাকে আপনি কাজে লাগান for shared decision making. Shared decision will definitely give a good surgery, and a good surgery will ensure you a good outcome. ফলে আমরা যদি অ্যালগরিদমটাকে এইভাবে দেখি যে গুড প্রফেশনালিজম with some non-clinical attributes of preventing someone from the stress and the burnout, and finally building up a good rapport with clinical competence, similarity, reproducibility, and shared decision-making process making very available, and just going for a good outcome. So altogether, এই জিনিসটা প্র্যাকটিস আজকের দিনের জন্য খুবই এসেনশিয়াল। এটা যদি আমরা না করি, the number of the litigations and interpersonal relationship, doctor-patient relationship দিনে দিনে আরো বেশি খারাপের দিকে যাবে, এবং আমরা কিন্তু এই ব্যাটলটা উইন করতে পারবো। বাট দিস ইজ এ ভেরি সিম্পল ট্রিক্স। আমরা যদি প্রফেশনালিজম এবং র্যাপো বিল্ডিংটাকে একটু আয়ত্ত করতে পারি, ওন ওয়েতে যদি একে রিপ্রোডিউস করতে পারি, তাহলে ডেফিনেটলি দ্য ওয়ার উইল বি ওয়ান। শুধু এই আত্মবিশ্বাস যেন কেউ না রাখে যে আমি ভালো সার্জন, ভালো অপারেশন করতে পারি, বলে আমার কি সমস্যা। সো প্লিজ জাস্ট কাম আপ উইথ দিস ট্র্যাডিশনাল ওয়ে অফ থিঙ্কিং, জাস্ট ট্রাই টু ইউজ দ্য, যেটা প্রফেসর আজাদ সাহেব এবং মাসুদ যেটা অ্যারেঞ্জ করেছে প্রফেশনালিজমের উপরে, র্যাপোর উপরে, এগুলো রিয়েলি এক্সিস্টিং ওয়ার্ডস, এগুলো কিন্তু আকাশ কোনো সভা। তো ফলে দিস আর দ্য ফান্ডামেন্টালস এন্ড দ্য বেসিক্স অফ দ্য গুড সার্জিক্যাল প্র্যাকটিস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমাদের আজকে অনেক সময় হলো, আমরা আর ফার্দার ডিসকাস করছি না, পরবর্তীতে আবার কোনো একটা সময় নিয়ে এই সাবজেক্টগুলো আবার একটু ডিটেইল করবো, আপনাদের থেকে শুনবো, জানবো। সো জাস্ট এ ফিউ কমেন্টস দেখি আমাদের শুরু থেকে একটু আমাদের ফ্যাকাল্টি কে আছেন, আর আজকে মনে হয় কেউ নেই এ পর্যন্ত। মাসুদ করিম, এনি কমেন্ট এন্ড এনি অ্যাডভাইস টু স্টুডেন্টস আছে? নো। আমাদের স্যার জুনিয়রদের আমরা কিছু ফ্যাকাল্টিতে জিজ্ঞাসা করি। হাসান আছো নাকি? হাসান, ভুইয়া, শাকেরা, এনি কমেন্ট? স্যার আছে স্যার। হ্যাঁ বলো। স্যার না, ক্লাসটা তো স্যার ওভারঅল আসলে খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, এবং এটা শুধু যে মানে পরীক্ষা পারপাসে তা না, এটা আমাদের লাইফ টাইম প্র্যাকটিসের জন্য, এবং আমাদের ফিউচারে যেই ধরনের আমাদেরও জুনিয়র সার্জন যারা আছে তাদের প্র্যাকটিসিং লাইফের জন্য, এবং আমাদের যে ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো মাঝে মাঝে অ্যারাইজ করে রিগার্ডিং ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এইগুলোকে মিটিগেট করার জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। মারগুফ স্যার এবং পাবেল স্যার যেভাবে বুঝালেন যে অনেক সময় আমরা নন সাইন্টিফিক জিনিসগুলোকেও যে ইম্পর্টেন্স দিতে হয় to become to establish the rapport with the patient.
তো আমার মনে হয় এখানে প্রত্যেকটা জিনিস যদি সুন্দরভাবে আমরা খেয়াল করে থাকি বা একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে পরীক্ষা পারপাসে যেভাবে অনেক সময় অস্পি স্টেশন বা অন্যান্য পারপাসে ওগুলো কাজে লাগবে। আর আমাদের প্র্যাকটিসিং লাইফে তো ডেফিনেটলি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। থ্যাংক ইউ স্যার। শহীদ আছে নাকি? শহীদ? শহীদ? নো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার শাকিরা আছি। তাকে বলো। স্যার আসলে মানে আজকের ক্লাসটা অনেক ভালো হয়েছে। এটা তো আসলে আমাদের